আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও দ্রুত। আজকে হচ্ছে আমরা ইনশাআল্লাহ গতিবিদ্যা বাকি অংশটুকু কমপ্লিট করব। তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও যে সব কিছু ক্লিয়ার আছে কিনা, আমার ভয়েস ক্লিয়ার কিনা এবং সব কিছু দেখতে পারতেছো কিনা, ফোকাসিং ঠিক আছে কিনা, একটু তোমরা কমেন্টে জানিয়ে দাও। আমি একটু পরে ক্লাস শুরু করতেছি। স্টুডেন্টরা যুক্ত হয়ে নিক। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু দ্রুত মেনশন দাও। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু দ্রুত মেনশন দিয়ে দাও। আচ্ছা, আমাদের সাথে এখন 30 জন যুক্ত হয়ে গেছে। আশা করি খুব দ্রুত 50 হয়ে যাবা। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে দ্রুত একটু মেনশন দিতে থাকো, তাহলে আমি ক্লাসটা দ্রুত শুরু করতে পারবো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে যুক্ত আছে তাসিন আছে, তারপর হচ্ছে উম্মে প্রিয়া, কাফি, তারপর হচ্ছে আরিফিন ইফতি, ঐশ্বর্য, অধরা নিত্যা, তারপরে হচ্ছে হ্যাঁ আর অনেকে মেনশন দিচ্ছ। তোমরা একটু দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো, যাদের সাথে তোমরা নিয়মিত কথা বলো, তোমার ক্লাসমেট, হ্যাঁ তাদেরকে তোমরা মেনশন দাও। শাহনাদিয়া আফরিন, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ আয়াত আমাদের সাথে যুক্ত আছে, শাহরিয়ার মাহমুদ, নিশাত মৌরি, তারপর হচ্ছে আয়াত, নুসরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম। তারপর অধরণ ইতিয়া, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আজকে স্টুডেন্ট সংখ্যা কম কেন? একটু তাড়াতাড়ি যুক্ত হও। শুক্রবার কি সব ঘুমাচ্ছে কিনা? আচ্ছা, তোমরা একটু কমেন্টে জানিয়ে ফেলো তোমরা কারা কারা আমার বিগত ক্লাসটা করছো, অর্থাৎ মেডিফিজিক্স আর গতিবিদ্যা ক্লাস 1টা তোমরা কারা কারা করছিলে একটু কমেন্টে জানাও তো, একটু দেখি তোমরা কারা কারা ক্লাস 1টা করছিলা। গতিবিদ্যার প্রথম ক্লাসটা কে কে করছিলা কমেন্টে জানাও। আমি এই যে এখনই শুরু করব। আমি জাস্ট 2টা মিনিট ওয়েট করতে চাচ্ছি, স্টুডেন্টরা যাতে যুক্ত হয়, তারপর যাতে ক্লাসটা শুরু করি। তোমরা একটু তাড়াতাড়ি ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো। আচ্ছা, এই তো প্রায় 40 জন হয়ে গেছে। হচ্ছে লাস্ট ক্লাসটা করছে হচ্ছে তাসিন করছে, সাহারা দীপ্তি লাস্ট ক্লাসটা করছে। রেপ, হ্যাঁ তোমার নামটা অ্যাকচুয়ালি আমি একটু অদ্ভুত, মানে অ্যাকচুয়ালি এরকম নাম আমি শুনি নাই। তোমার আসল ডাক নামটা কি যদি একটু বলতা? রিফাহ, রিফাহ, এটা উচ্চারণটা কি রিফাহ হবে কিনা একটু বইলো। REPHAH। আচ্ছা, অলরেডি আমাদের কত মিনিট হয়ে গেছে? 5 মিনিট হয়ে গেছে। সবাই রাত জাগা, পড়ি আমি ছাড়া। হচ্ছে জান্নাতুল বলছে। ওকে, তাহলে স্টুডেন্টরা যুক্ত হতে থাকুক, আমি তাহলে ক্লাসটা শুরু করে দিই। তো আজকের ক্লাসটাও একটু লং হতে পারে, এটা ডিপেন্ড করতেছে কত স্পিডে তোমরা বুঝতেছো, হ্যাঁ আমি কিভাবে বুঝাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে। ওকে, লেটস স্টার্ট আওয়ার ক্লাস। আজকে আমরা সর্বপ্রথম যেই অবজেক্টিভটা সলভ করব, সেই অবজেক্টিভটা আসছে হলো MBBS 2005-06। আমরা প্রথম যে অবজেক্টিভটা সলভ করব সেটা হচ্ছে MBBS 5-6। মানে আমরা এখনো কোন টাইপের মধ্যে আছি? বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম, বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেমের মধ্যে আমরা রয়ে গেছি। প্রশ্নটা হলো যে একটি পাহাড়ের চূড়া থেকে, একটি পাহাড়ের চূড়া থেকে একটি পাহাড়ের চূড়া থেকে একটি বল আনুভূমিকভাবে, একটি বল আনুভূমিকভাবে 40 মিটার পার সেকেন্ড দ্রুতিতে নিক্ষেপ করা হলো, নিক্ষেপ করা হলো। বাতাসের বাধা না থাকলে, বাতাসের বাধা না থাকলে প্রশ্ন হচ্ছে
যে 3 সেকেন্ড পরে দ্রুতিটা কত হবে। 3 সেকেন্ড পরে দ্রুতি কত হবে। তো আমরা যদি অপশনের দিকে একটু দেখি, অপশন এ 49.64 মিটার পার সেকেন্ড, অপশন বি 49 মিটার পার সেকেন্ড, অপশন সি 4.964 মিটার পার সেকেন্ড এবং অপশন ডি 4.964, একটা হচ্ছে 964 আর একটা হচ্ছে 964 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে গিয়ে আমাদের প্রশ্ন, এখন আমাদের এটা সলভ করতে হবে। ওকে, সো লেটস স্টার্ট। আমি একটু দেখি তোমরা কতজন যুক্ত হয়েছো, আমি এটা সলভ শুরু করতেছি। আমাদের সাথে 40 জন যুক্ত হয়ে গেছো। আচ্ছা ঠিক আছে, তোমরা ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিতে থাকো, মেনশন দিতে থাকো। শুক্রবার দেখে মনে হয় পোলাপাইন ঘুমাইতেছে বেশি। আচ্ছা, তো প্রথমত হলো আমরা এই টাইপের ম্যাথগুলোকে চিত্র আঁকা ট্রাই করব। কি বলছে যে একটা পাহাড় আছে, পাহাড়ের চূড়া থেকে একটা বল যাবে। তো ধইরা নাও এই হচ্ছে আমাদের পাহাড়, এইটা হচ্ছে আমাদের পাহাড়ের চূড়া। একটি পাহাড়ের চূড়া থেকে একটি বল আনুভূমিকভাবে 40 মিটার পার সেকেন্ড দ্রুতিতে নিক্ষেপ করা হলো। তার মানে এই যে বলটার ডিরেকশন হবে এই দিকে, এটা হচ্ছে কি আনুভূমিক বরাবর বেগ। তার মানে উল্লম্ব বরাবর ওর কোনো বেগ নাই, আনুভূমিক বরাবর একটা মাত্র বেগ আছে, উল্লম্ব বরাবর কোনো বেগ নাই। সো আমরা এটা বলতে পারি ভি নট এক্স ইজ ইকুয়াল টু 40। ভি নট এক্স মানে বুঝতেছো, এক্স মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর আর নিচে একটা নট চিহ্ন মানে হচ্ছে আদি বেগ। তাহলে আমরা এটা বলতে পারি ভি নট এক্স মানে হলো 40 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো বাতাসের বাধা না থাকলে 3 সেকেন্ড পরে দ্রুতি কত? তো তোমার কি মনে হয় মানে এই বলটা এভাবে সোজা যেতে থাকবে? না, এই বস্তুটা আসলে কিন্তু একটা প্যারাবোলার মতো করে সেভাবে পড়তে থাকবে। তো এইভাবে যে পড়বে ওর কিন্তু প্রত্যেকটা বিন্দুতে 2টা করে বেগ থাকবে। কেন? কারণ সে যখন পড়তেছে আমাদের এক্স অক্ষের উপরও তার প্রভাব আছে, ওয়াই অক্ষের উপরও তার প্রভাব আছে। তো তার মানে হলো এক্স অক্ষ বরাবর যখন আমরা উপাংশটা নিব তখন সেই বেগটাকে আমরা বলবো ভি এক্স। ওয়াই অক্ষ বরাবর যখন আমরা বেগের কথা বলবো সেটাকে আমরা বলবো ভি ওয়াই। তার মানে ব্যাপারটা দাঁড়াইলো যে ভি এক্স এবং ভি ওয়াই এই দুইটা উপাংশ নিয়ে আমাদের অরিজিনাল বেগটা থাকবে। এটা মনে রাখবা, যে কোনো কিছু উপর থেকে নিচে পড়লে এইভাবে এইভাবে, আমি কিন্তু এভাবে ফেলে দেই নাই, এটা কিন্তু এভাবে ফেলে দেওয়া হয় নাই। এটা ধরো উপর থেকে আমি এইভাবে এক্স অক্ষ বরাবর মারছিলাম। তো এক্স অক্ষ বরাবর মারলে কিন্তু সারা জীবন কি এক্স অক্ষ বরাবর চলবে? না, এটা তো নিচের দিকে পড়তে থাকবে। অভিকর্ষ ত্বরণের কারণে এটা তো নিচের দিকে যাবে। তো এটা একটা প্যারাবোলা ক্রিয়েট করবে। তাহলে ও যখন পড়বে প্রত্যেকটা বিন্দুতে 2টা করে বেগ থাকবে, একটা হবে গিয়ে ভি এক্স আর একটা হবে ভি ওয়াই। ওকে, তারপরে এই ভি এক্স এবং ভি ওয়াই কে নিয়ে আমরা আমাদের অরিজিনাল ভিটা পাবো। ঠিক আছে, সো ভি এক্সটা আসলে মান কত? ভি এক্স মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগ। তো ভি এর সূত্রটা কি? শেষ বেগের সূত্র কি? ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। না, আমরা জানি উপর থেকে নিচে পড়লে সূত্রটা কি? ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, তাই না? ভি ইকুয়াল টু এই যে ইউ কে তো ভি নট লেখা যায়, এটা তোমরা জানো, প্লাস জিটি। এখন কাহিনী হলো ভাইয়া এটা এক্স ওয়াই দিয়ে লিখতে হবে, এভাবে লিখলে হবে না, এক্স ওয়াই দিয়ে লিখতে হবে। ভি এক্স লেখা মানে কি? এক্স অক্ষ বরাবর শেষ বেগ। ভি এক্স মানে কি? এক্স অক্ষ বরাবর শেষ বেগ। ঠিক আছে, শেষ বেগ। তো এখানে ভি নট লিখলে তো হবে না, কারণ ভি নটটা কোন অক্ষ বরাবর সেটা কিন্তু বলতে হবে। তো তুমি এক্স অক্ষ বরাবর নিচ্ছ, তাহলে ভি নটটা কি এক্স অক্ষ বরাবর নিতে হবে, তাই না? তাহলে এখানে একটা এক্স লাগাই দিবা। তাহলে এটা কি হবে? এক্স অক্ষ বরাবর আদি বেগ, এক্স অক্ষ বরাবর আদি বেগ। ওকে, এবার আসো বাকি পার্থক্যতে। তো আমরা বেসিক সূত্রটা কি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এইখানে যে এ এর জি লেখাটা উচিত হয় নাই, এটি। তো এখানে যে এই এটা হচ্ছে একটা ত্বরণ। এই ত্বরণটা ডিরেকশন নিতে হবে কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর, কারণ আমরা সব এক্স অক্ষেরটা লিখতেছি। তার মানে এইখানে হবে গিয়ে এক্স অক্ষ বরাবর ত্বরণ। তো তোমরা একটু চিন্তা করে দেখো তো,
এখানে x অক্ষ বরাবর আসলে কোনো ত্বরণ কাজ করতেছে না, কারণ এই যে সূত্রটা এখানে আসলে g, তো g তো খাড়া নিচের দিকে আর x অক্ষ তো এই দিকে, তাইলে g এবং x অক্ষ তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করলো, তার মানে x অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই। আর রিপিট, আমাদের যে ত্বরণটা আছে সেটা হলো g এবং এটার ডিরেকশন হচ্ছে y অক্ষ বরাবর, x অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, x অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই। তার মানে আমরা এখানে নিচে একটা a নিচে একটা x লিখে দিব। এই ax এর মানটা আসলে 0। কেন 0? আমি আবার রিপিট করতেছি, কোন একটা বস্তু যখন x অক্ষ বরাবর নিক্ষেপ করা হয়, সে যখন নিচে পড়ে তখন তার y অক্ষ বরাবর ত্বরণ থাকে, x অক্ষ বরাবর ত্বরণ থাকে না। আর রিপিট, কোন একটা বস্তুকে চূড়া থেকে নিচে ফেলে সে যখন প্যারাবোলা করে নিচে পড়তে থাকে, ওর x অক্ষ বরাবর বেগ থাকে, আদিবেগ থাকে, কিন্তু কোনো ত্বরণ থাকে না। ঠিক আছে, তার মানে এই ax এর মানটা কিন্তু 0। তাহলে আমরা যদি অঙ্ক করি তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারতেছি bx সমান সমান v নট x, এটা তো বাদ, কেন? ax এর মান তো 0, তাহলে v নট x এর মান তো আমরা জানি 40, সো আমরা কিন্তু x অক্ষ বরাবর বেগটা পেয়ে গেলাম 40, সো আমি এখানে লিখে ফেলি 40। আমাদের এবার নেক্সট কাজ থাকবে y অক্ষ বরাবর বেগটা নির্ণয় করা। আমি এবার একটু কমেন্টে চেক করি তোমরা বুঝতে পারছো কিনা, কমেন্টে একটু জানাও vx এর ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, কমেন্টে জানাও vx টা বুঝছো কিনা, vx টা তোমরা বুঝতে পারছো কিনা কমেন্টে জানিয়ে ফেলো। আচ্ছা, তোমরা অনেকে বলছো যে বুঝতে, ভাইয়া আমার নাম নেন, ঘুম থেকে উঠে জয়েন দিছি। আচ্ছা হ্যাঁ, তোমার নাম নিলাম, আশফাক রহমান। তোমরা একটু কমেন্টে জানাও এতটুকু বুঝছো কিনা, আমি যে vx টা বুঝাইলাম এতটুকু বুঝছো কিনা। আমি একবারে ভেঙে ভেঙে পড়াচ্ছি, তোমরা যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ অথবা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ তোমরা হয়তো এই অঙ্কটা আগে থেকেই পারো, বাট আমি একবারে ভেঙে ভেঙে যারা মেডিকেলে প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য বুঝাচ্ছি আর কি। ঠিক আছে, তোমরা কমেন্টে জানাও vx এর পার্টটুকু বুঝছো কিনা। ওকে, মারুফ বলছে বুঝতে পারছে, রিফা, তারপর হচ্ছে ঐশ্বর্য, গুড। তোমরা কমেন্ট যারা করছো তোমরা বলছো বুঝতে পারছো। সো vx টা আমার হয়ে গেল 40। আমরা এখন চলে যাব আমাদের vy নিয়ে। vy মানে কি? নিচের দিকে বা y অক্ষ বরাবর বেগ। তো সূত্র আগেরটাই, সূত্র কি ছিল? v = u + at, এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র। এখন এইখানে আমরা y অক্ষ বরাবর সবকিছু নিব। তো y অক্ষ বরাবর মানে কি? y অক্ষ বরাবর হচ্ছে vy, তো vy কে আমরা নাম দিব হলো y অক্ষ বরাবর শেষ বেগ vy। এটাকে আমরা কি বলবো? y অক্ষ বরাবর শেষ বেগ। আচ্ছা, তো আমি যেহেতু y অক্ষ বরাবর নিচ্ছি, সো আমার আদি বেগটাও কি y অক্ষ বরাবর নিতে হবে। তাহলে আমি এটাকে কি লিখবো? v নট y লিখবো। তাহলে এটা হবে y অক্ষ বরাবর আদি বেগ, y অক্ষ বরাবর আদি বেগ। এরপর আসো a, এখানে তো হইছে, এখানে একটা ত্বরণ আছে, কারণ কি? নিচের দিকে হলো বেগের ডিরেকশন, আমরা vy নিচ্ছি, তাহলে vy বরাবর তো y অক্ষ বরাবর তো একটা ত্বরণ আছে, সেই ত্বরণটার নাম কি? g। তাহলে এখানে কিন্তু আমাদের g হবে, আর t তো আছে। এখন এখানে একটা কাহিনী কি ভাইয়া, এই যে দেখো v নট x এর একটা ভ্যালু আছে, কিন্তু v নট y এর তো কোনো ভ্যালু নেই। v নট y মানে কি? y অক্ষ বরাবর আদি বেগ। আমাদের কিন্তু আদি বেগ একটাই, সেটা হলো x অক্ষ বরাবর, অর্থাৎ v নট x এর মান 40, কিন্তু v নট y তো নাই, কারণ আমি বলটা নিক্ষেপ করছিলাম x অক্ষ বরাবর, এটা হলো আদি বেগ। আমি যখন নিক্ষেপ করছি তখন এইভাবে নিক্ষেপ করছি x অক্ষ বরাবর, আমি তো উপরের দিকে বা নিচের দিকে কোনো বলই প্রয়োগ করি নাই। সো আমার v নট y এর মানটা কিন্তু অ্যাকচুয়ালি এখন 0 হবে। ঠিক আছে, এইটার মানটা 0, এটার মানটা 0। তাহলে এটার মান যদি 0 হয় আমরা কি বলতে পারি? vy সমান সমান g * t, তাই না? আচ্ছা, তো g এর মান তো আমরা জানি 9.8। এখানে তোমরা একটু সাবধান থাকবে, অনেক সময় ব্রেকেটে g এর মান 10 দিয়ে দেয়, তখন তোমরা 10 ধরেই করতে হবে। স্যারে যদি প্রশ্নে যদি g এর কোনো মান দিয়ে দেয় ওইটা ধরেই করতে হয়, তো আমাদের কিছু দেয় নেই, তাহলে আমরা 9.8 লিখবো। আর t এর মানটা আসলে কত? আমাদেরকে কত সেকেন্ড বলছে বলো তো? 3 সেকেন্ড পর, তাহলে এটা আমরা 3 দিয়ে গুণ করে দিব। এখন যেহেতু আমার হাতে ক্যালকুলেটর নাই, সো এটা সব হাতে কলমে কিন্তু গুণটা করতে হবে। ঠিক আছে, তো তোমার একটা টেকনিক শিখাই, সেটা হলো কিভাবে দ্রুত গুণ করা যায় 9.8। না, তোমরা 9.8 এর নামটা পারো? খুবই সহজ।
আচ্ছা 9.8 এর নামটা তোমাদের শেখা দরকার নেই, তোমরা 10 এর নামটা সবাই পারো। 10 একে 10, 10 দুগুণ 20, 3 10 30। তো 30 যে লিখছো না, লিখার পর খালি একটু বিয়োগ করে দিলি কাহিনী শেষ। কেমনে? আমরা 9.8 না ধরে আমরা 10 ধরবো, পরে ওই 10 এর সাথে 3টা আমরা গুণ করে দিব, তার মানে 30 হলো। এখন আমরা আসলে একটা ভুল করছি, ছোট্ট একটা ভুল করছি, সেটা হলো আমরা 10 ধরে ফেলছি, অ্যাকচুয়ালি সেটা 9.8। তাহলে ডিফারেন্সটা কত? 0.2 না? 9.8 আর 10 এর তো ডিফারেন্স কত? 0.2। তাহলে 0.2 এর সাথে 3 গুণ দাও, কত হলো? 0.6। আমাদের হয়েছিল 30 আর আমার 0.6 আমি বেশি নিয়ে নিছি, তাই না? ছিল 9.8, আমি ধরছি 10, তাহলে 0.2 ইন্টু 3 বা 0.6 আমি বেশি নিয়ে নিছি। তাহলে 30 থেকে 0.6টা বিয়োগ করে নাও, বুঝতে পারতেছো? 30 থেকে 0.6টা জাস্ট বিয়োগ করে নিবা আর কি। তাহলে 30 মাইনাস 0.6 বা 29.4 তুমি পেয়ে যাবা। ওকে, সো তুমি এখানে পেয়ে যাবা 29.4। আচ্ছা, সো এটা হবে এত মিটার পার সেকেন্ড। সো আমরা কিন্তু ভি ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম, ভি এক্স এর ভ্যালু পেয়ে গেলাম। তো আমি এখানে যদি লিখে ফেলি 29.4, আশা করি তোমরা বুঝে ফেলছো। এখন কমেন্টে জানাও এটাও বুঝছো কিনা, কমেন্টে জানিয়ে ফেলো এই পার্ট এতটুকু বুঝতে পারছো কিনা। কমেন্টে জানিয়ে ফেলো এতটুকু বুঝতে পারছো কিনা। আচ্ছা 494, এটা ছিল অপশন বি এর 494। আচ্ছা, তোমরা কমেন্টে জানিয়ে ফেলো এতটুকু বুঝতে পারছো কিনা, আমি তাহলে সামনে আগাবো। আসলে এটাই প্রথম অবজেক্টিভ। আব্দুল ওয়াজিদ বলতেছে যে কতটুকু পড়া শেষ হলো, লেট করে ফেলছি, এটাই আমাদের প্রথম অবজেক্টিভ। এতটুকু বুঝছো কিনা সবাই তাড়াতাড়ি কমেন্টে জানাইতে হবে। আরেকবার হাসিবুল নাহার সূচনা বলতেছে ভাইয়া আরেকবার রিপিট করতে। আচ্ছা আমি আরেকবার রিপিট করতেছি, সেটা হলো আমরা ওয়াই অক্ষ বরাবর বেগের মানটা নির্ণয় করতে চাই। তো ওয়াই অক্ষ বরাবর বেগ মানে ভি ওয়াই এর সূত্রটা কি হবে দেখো, আমরা জানি শেষ বেগ সমান সমান আদি বেগ প্লাস ত্বরণ ইন্টু টাইম, এটা তোমরা সবাই পারো, সে 19 এর সূত্র, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো ইউ মানে হচ্ছে আদিবেগ। তো আদিবেগটা কোন অক্ষ বরাবর নিবা? আমরা বেগ নির্ণয় করতেছি ওয়াই অক্ষ বরাবর, এই যে এই বরাবর বেগটা নির্ণয় করব, তাহলে আদিবেগ কি এই অক্ষ বরাবরই তো নিতে হবে। তাইলে আমরা ভি নট লিখতাম আগে আদিবেগকে, তাহলে এখন কি লিখবো? ভি নট ওয়াই লিখবো। এই যে ভি ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ সমান সমান আদিবেগ, এই আদিবেগটা আমরা নিব কি? ওয়াই অক্ষ বরাবর আদিবেগ, তার মানে কি হবে? ভি নট ওয়াই, এই যে ভি নট ওয়াই প্লাস ত্বরণ ইন্টু টাইম। তো ত্বরণটা হবে কি? ওয়াই অক্ষ বরাবর ত্বরণ। তো ওয়াই অক্ষ বরাবর কোন ত্বরণ কাজ করে? অভিকর্ষ ত্বরণ না? তাহলে জি হবে, এই যে জি, আর টাইম তো আছে। তো একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে ভি নট ওয়াই এর কিন্তু কোনো ভ্যালু নাই। এটা রিজনটা কি? আমি যখন কোনো একটা বস্তুকে নিক্ষেপ করছি, স্পষ্টভাবে প্রশ্নে বলে দিছে সেটা কিন্তু আনুভূমিকভাবে নিক্ষেপ করছি। তো আনুভূমিকভাবে নিক্ষেপ করলে শুধুমাত্র এক্স অক্ষ বরাবর আদিবেগ থাকবে, ভি নট এক্স থাকবে, তার কিন্তু ভি নট ওয়াই নাই। দেখো চিত্রে কিন্তু কোনো ভি নট ওয়াই নাই। ভি নট ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আদিবেগ, আদিবেগ কোনো আদিবেগ নাই ওয়াই অক্ষ বরাবর, তার মানে এই মানটা কিন্তু শূন্য হবে, এই মানটা শূন্য হবে। তাহলে আমরা এটা বলতে পারি ভি ওয়াই সমান সমান 0 প্লাস জিটি বা ভি ওয়াই সমান সমান জিটি। তো জি এর মান কত? 9.8, টি এর মান কত? 3। এখন তোমার হাতে ক্যালকুলেটর নাই, আবার বাচ্চাদের মতো গুণ করারও সময় নাই, বাট একটা টেকনিক আছে। টেকনিকটা হলো 9.8 এর সব সময় ক্যালকুলেশনটা এভাবে করবা, তুমি 10 ধরবা, তো 10 এর সাথে 3 গুণ করলে 30, এটা তো হিসাব করতে কোনো টাইমই লাগবে না। আর 9.8 মানে কি ছিল? 10 থেকে 0.2 ডিফারেন্স ছিল, তাহলে 3 দিয়ে গুণ করলে কত হয়? 0.6। তাহলে 0.6 তোমাকে কারেকশন করে নিতে হবে। তো তুমি 30 বের করছিলা, 0.6 বিয়োগ করো 29.4, এই যে 29.4 তুমি পেয়ে গেলা। আশা করি ক্লিয়ার হয়েছে যে ভি ওয়াই এর ভ্যালুটা কিভাবে বের করছি। তার মানে ভি এক্স এর ভ্যালু আমরা জানি, ভি ওয়াই এর ভ্যালু আমরা জানি। তো দুইটা অক্ষ বরাবর যদি আমরা বেগ জানি, তাহলে কিন্তু আমরা আমাদের অরিজিনাল বেগটাও বের করে ফেলতে পারবো, অরিজিনাল বেগ। তো খেয়াল করে দেখো, এক্স অক্ষ বরাবর আমরা বেগটা জানি, ওয়াই অক্ষ বরাবর আমরা বেগটা জানি। তো এটা তো আসলে একটা ভেক্টর, তাই না? বেগ তো ভেক্টর। তো আমরা জানি যদি দুইটা ভেক্টর পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এরা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না? তাহলে ভি এর সূত্রটা কি? রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। বলতে পারো ভাই আপনি এই সূত্র কোথা থেকে পাইছেন? এই সূত্রটা হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস
টু পি কিউ কজ আলফা, এই সূত্র থেকে আমি পাইছি। এখানে পি মানে হচ্ছে আমাদের প্রথম ভেক্টরটার মান, কিউ মানে হচ্ছে আমাদের দ্বিতীয় ভেক্টরটার মান। আমাদের প্রথম ভেক্টর পি এর কত ভিএক্স, কিউ কত ভিওয়াই, এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা মান 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি হওয়ার কারণে এটা পুরোটা জিরো হয়ে গেছে, কারণ কজ 90 মানটা শূন্য। আশা করি তোমরা বুঝছো। এই টাইপের সবকটা ম্যাথে তোমরা কি করবা, ভি ইকুয়াল টু রুট ওভার ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। তো ভিএক্স এর মান কত, ভিএক্স এর মান কত 40, তাহলে আমরা এখানটা লিখে ফেলি 40 স্কোয়ার। আর ভিও এর মানটা কত 29.4 এর হোল স্কোয়ার। এখন ঝামেলা হলো ভাই এই ক্যালকুলেশনটা কেমনি ক্যালকুলেটর ছাড়া করে, এটা তো তোমাদের মাথা মতো নষ্ট হয়ে যাবে। এই ক্যালকুলেশনটা কিভাবে তোমরা ক্যালকুলেটর ছাড়া সলভ করবা, এটা তো ভয়ঙ্কর অবস্থা তোমাদের জন্য। তো এই ভয়ঙ্কর অবস্থা থেকে চলো আমরা দেখি মুক্তির উপায় খুঁজি, কিভাবে এই অবস্থা থেকে আমরা রিকভার করতে পারবো। তো 40 স্কোয়ার তো সবাই পারবা, তাই না? 40 স্কোয়ার তো তোমরা সবাই ইজিলি 1600 লিখে ফেলতে পারবা। তো আমি লিখে ফেললাম 1600। ওকে, এখন কথা হইলো যে 29.4 স্কোয়ার আবার কেমনে করে। এখন আমাদের তো সময় আছে, সময় থাকলে একটা কথা ছিল, মেডিকেল একটা অবজেক্টিভের জন্য তুমি পাবা 36 সেকেন্ড, সেখানে 29.4 স্কোয়ার আবার কিভাবে করে। আমরা এত প্যারা নিব না, আমরা 29.4 ধরেই অঙ্ক করবো না, আমরা 30 ধরে অঙ্ক করবো। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো, 29.4 ধরে অঙ্কই করবো না, আমরা 30 ধরে অঙ্ক করবো। খুব বেশি কি একটা পার্থক্য হবে? আমি যদি 30 ধরি খুব বেশি একটা পার্থক্য হবে না। 29.4 আর 30 তো একেবারে কাছাকাছি। এটা করার রিজন হচ্ছে আমার সময় বাঁচানোর জন্য, আর যেহেতু আমার হাতে অপশন আছে, সো এই অপশনগুলোর দিকে আমাকে তাকাইতে হবে। তো অপশন যদি মাঝে মধ্যে খুব বাজে অপশন দিয়ে দেয়, যেমন এখানে খুব বাজে অপশন দিচ্ছে 4.946 আর 4.6964, ভাই জীবনে এগুলা ডিফারেন্সিয়েট করা সম্ভব না, এটা কেউ পারবে না। মানে যদি আনসার যদি 4.946 এর আশেপাশে হয় তাহলে এটাও তো হতে পারে, মানে এটা আমার পক্ষে তো আগে থেকে জানা সম্ভব না। সো এরকম অপশনগুলো আশা করি মেডিকেলে দিবে না, ঠিক আছে? আগে দিত, আগে আমি দেখছি যে পুরান ডেন্টালের প্রশ্নগুলো খুব বাজে বাজে অপশন দিত, অপশনগুলো খুব কাছে কাছে, এটা জীবনেও আলাদা করা সম্ভব না, সেগুলো তোমরা ছেড়ে আসবা। যেগুলো অপশনগুলো একেবারে কাছে কাছে ক্যালকুলেটর ছাড়াই সম্ভব না, সেগুলো ছেড়ে আসতে হবে। আচ্ছা, তো 29.4 না ধরে আমরা 30 ধরবো। তো 30 কি স্কোয়ার যদি তুমি করো কত হবে, 900 হবে। তা 1600 সাথে যদি তুমি 900 যোগ করো কত হবে, 2500 হবে। তার মানে রুট ওভার 2500। তো রুট ওভার 2500 মান কিন্তু তোমরা সবাই পারো 50। তো আমাদের আনসারটা কিন্তু 50-এর আশেপাশে হবে। বলতে পারো কেন আশেপাশে বলতেছেন, এটা কারণ হলো আর একটু কম হবে, 50-এর চেয়ে কম হবে। কেন কম হবে ব্যাখ্যাটা দিচ্ছি। আমার ছিল 29.4, আমি ধরছি 30, তা আমি কি একটু বেশি ধরে ফেলছি না? আমার অরিজিনাল হলো 29.4, আমি ধরছি 30, তা আমি একটু বেশি ধরে ফেলছি না? তাহলে আমার অ্যাকচুয়াল আনসারটা কি আরেকটু কম হবে। আমার আনসার বের হয়েছে 50, তাহলে অ্যাকচুয়াল আনসারটা কি 50 চেয়ে একটু কম হবে, 49 দশমিক কিছু একটা হবে, তো বুঝাই দিতেছে, তাই না? সো 4.964 তো হবেই না, বাইচা গেছি আমরা। 4 পয়েন্ট আনসার আসে নাই, এটা বাইচা গেছি, কারণ 4 পয়েন্ট আনসার আসলে আমি জীবনে বের করতে পারতাম না এটা, ঠিক আছে? এই যে 4 পয়েন্ট আনসার আসলে এই দুইটার মধ্যে কিভাবে আমি আইডেন্টিফাই করবো ভাই? 4.946 4.964 একই তো, এটা কিভাবে মানে আইডেন্টিফাই করা সম্ভব না। হ্যাঁ, তারপর 494, এটা তো আরো আগে হবে না, কারণ আমরা তো আনসার বের করছি 50-এর আশেপাশে হবে। তো 50-এর আশেপাশে বলতে এইটাই আছে, 49.64, ঠিক আছে? তো তোমরা চাইলে এটাকে চেক করে নিতে পারো, বাট আননেসেসারি চেক করাটা। এটার কারণ হচ্ছে 494 অনেক দূরে, বাট 50 তো এটার একেবারে কাছে। আমরা তো আগে থেকে অ্যাজাম করছি আনসারটার 50-এর একটু কম হবে। সো তোমরা সঠিক উত্তরটা দাগা দিয়ে আসবা 49.64। কিন্তু যদি কোনো একটা কাহিনী করে স্যারে, এইখানে যদি আবার 49.64 রে চেঞ্জ করে 400 দিয়ে দিল, হ্যাঁ, তাহলে কিন্তু আর এটা সলভ করতে পারবে না। যদি এরকম কাহিনী করে, এখানে যে 49.64 অপশন বি দিল 49.46, সলভ করতে পারবে না, আমিই পারবো না। ক্লিয়ার? এটা সম্ভব না, এত ক্লোজ এত ক্লোজ ভ্যালু নিয়ে আসলে অঙ্ক করা সম্ভব না। সেই ক্ষেত্রে তোমরা ম্যাথটা ছেড়ে আসবা, ঠিক আছে? আনসার করতে যায় না। হ্যাঁ, এই যে এটা তো বাদ, এই দুইটা থেকে একটা তাকাইতে হবে। আর যদি দেখো যে তোমার পরীক্ষাটা ভালো হচ্ছে না, তোমার অনেকগুলো আনসার মানে তুমি শিওর না, বাট এইটা শিওর অপশন সি হবে না, ডি হবে না, তখন আল্লাহর নাম নিয়ে এ বি থেকে একটা দাগাই ফেলবা। যদি তোমার শিওর থাকো যে অপশন সি হবে না, এটা তুমি 100% শিওর, অপশন ডি হবে না, এটাও তুমি 100% শিওর, তখন এ বি থেকে আল্লাহর নাম নিয়ে একটা দাগাই দিবা। কখন? যখন তুমি দেখবা যে তোমার আসল পরীক্ষাটা ভালো হয় নাই। কিন্তু তোমার পরীক্ষা যদি একটু ভালো হয়, যে তুমি দেখতেছো যে তোমার অলরেডি 70টা তোমার কনফার্ম হয়ে গেছে, ভাই উল্টাপাল্টা দাগায় না,
উল্টাপাল্টা দাগাও না। আমার অনেক ফ্রেন্ড আছে, অনেক স্টুডেন্টরাও আছে যারা হচ্ছে মানে ইজিলি চান্স পেয়ে যাবে, তারা কি করছে আরো বেশি মার্কের জন্য, ডিএমসি পাওয়ার জন্য সে আরো বেশি দাগাইতে গিয়ে উল্টা আরো দেখা যায় সরকারি কোনো মেডিকেলের নাম আসে নাই। সো পরীক্ষা যখন একটু খারাপ হবে বা তুমি দেখতেছো বেশি একটা দাগাইতে পারতেছো না, তখন আল্লাহর নাম নিয়ে এদিক করে দাগাই দিবা। এটা ঢাবির জন্য সেম কাহিনী আর কি, যে কোনো ভার্সিটির জন্যই যখন তোমার পরীক্ষাটা একটু খারাপ হবে তখন একটা রিস্ক নিবা, রিস্ক নিয়ে আল্লাহর নাম নিয়ে দাগানো শুরু করবে। খারাপ হয় বলতে বোঝাচ্ছি যে তোমার কমন টমন পড়ে নাই ইন দ্যাট কেস, বাট যদি তোমার পরীক্ষাটা মোটামুটি ভালো হয়েছে বলে তোমার মনে হয়, তাহলে ভাই আন্দাজে দাগানোর দিকে যাইও না। সো এরই মাধ্যমে আমাদের এই অবজেক্টিভটা সলভ শেষ। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো বুঝতে পারছো কিনা। আমি নেক্সট প্রবলেমে চলে যাব। না না, নিশাত মৌরি বলতেছে ম্যাথে ক্যালকুলেটর ইউজ করা যায় না। না না, ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, ছাড়তে ছাড়তে পরে দেখবে সবই বাকি। না না, সব বাকি থাকবে কেন? আমি বলছি এরকম টাইপের প্রশ্ন তো আসেই না, মানে অপশন এই 49.64, 49.46 এরকম ওয়ালা অঙ্ক আমি আসতে দেখি না এখন। এটা আগে আসতো, অনেক আগে আসতে দেখছিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী অবজেক্টিভে এখন চলে যাব। আমাদের নেক্সট প্রশ্নটা আসছে হলো এমবিবিএস অনেক আগে 93-94 সালের। তো আমাদের টপিকের নামটা আগে একটু লিখি, আগে টপিকটা পড়াই নেই। টপিকটা হচ্ছে তম সেকেন্ডে স্মরণ। এটা হচ্ছে আমাদের টপিকের নাম, ঠিক আছে? তো তোমাদেরকে আগের ক্লাসে একটা সূত্র লেখা দিয়েছিলাম, S = U প্লাস হাফ অফ A ইন্টু 2t মাইনাস 1। আগে একটু বেসিকটা বুঝাই নেই, এই সূত্রটার আসলে মিনিং কি, কোনটা আসলে সিগনিফিকেন্সটা কি, এটা তোমাদেরকে আগে একটু বুঝাই নেই। ওকে, এখানে ফার্স্টে বলা হইতেছে যে টপিকের নাম কি, তম সেকেন্ডের স্মরণ। তো ধরো কোন একটা বস্তু 7 সেকেন্ড ধরে সে চলতেছে, এখন তোমাকে বলা হলো ষষ্ঠ সেকেন্ডে তার স্মরণটা কত। একটু প্রশ্নটা বুঝো, ষষ্ঠ সেকেন্ডে, এটা মানে কিন্তু 6 সেকেন্ড না, ষষ্ঠ সেকেন্ডে মানে 5 সেকেন্ডের পর 6 সেকেন্ডের আগে। ধরো আমি একটা চিত্র আঁকি, ধরো কোন একটা বস্তু এ থেকে বি তে আসতে তার 1 সেকেন্ড লাগে, বি থেকে সি তে আসতে আরেক সেকেন্ড, এরকম করে আমি কয়েকটা দিতে থাকি, ই এফ 1 2 3 4 5। এখান থেকে এখানে আসতে তার 5 সেকেন্ড লাগে, ঠিক আছে? এইখানে হলো তার ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এটা তার সপ্তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তার মানে যদি আমাকে প্রশ্নে বলে ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তার মানে হলো 5 সেকেন্ডের পর, 5 সেকেন্ডের পর দেখো এটা হলো 1 সেকেন্ড, 2 3 4 5, 5 সেকেন্ডের পর 6 সেকেন্ডের আগে অতিক্রান্ত দূরত্বকে আমরা বলবো ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আবার যদি সপ্তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বলে, তাহলে কি বলবো, 6 সেকেন্ডের পর 7 সেকেন্ডের আগে। হ্যাঁ, তার মানে এইখান থেকে এতটুকু হলো সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার প্রশ্নে বইলা দিবে অততম সেকেন্ডে, যততম বইলা দিবে সেইটাই হবে আমাদের টি। তাহলে এই টিটাই হচ্ছে যততম প্রশ্নে বলবে, ঠিক আছে? আর বাকি অংশ তুমি বুঝতে পারতেছো, এটা ত্বরণ আর এটা হচ্ছে কি আদিবেগ। আমরা এখন এমবিবিএস অনেক আগে, আমারও জন্মের আগের 93-94 সালের একটা প্রবলেম আমরা এখন সলভ করব। তো প্রশ্নটা হলো, একটি বস্তু স্থির অবস্থান হতে সমতরণে, একটি বস্তু স্থির অবস্থান হতে সমতরণে চলতে লাগলো। এবং সপ্তম সেকেন্ডে 91 ফুট অতিক্রম করলো। প্রশ্ন হচ্ছে যে ত্বরণ কত। এটা তোমরা করবা, ঠিক আছে? তোমরা এখন করে দিবা তাড়াতাড়ি।
আমি অপশন দিচ্ছি যে সূত্র খালি বসাবা, ক্যালকুলেটর ইউজ করা যাবে না। খাতা কলম ইউজ করতে পারো, সবসময় তো তোমাদের ব্রেনের উপর প্রেশার দিব না, ব্রেনের উপর প্রেশার দিব একটু পর, এই অঙ্কে না। সবাই এটা ফটাফট দ্রুত করে ফেলো, খুবই সহজ একটা অঙ্ক। এই যে সূত্র লিখে দিছি, দেখা দেখা বসায় দাও খালি। একটি বস্তু স্থির অবস্থান থেকে, সো ইউ এর মানটা 0, স্থির অবস্থান থেকে সমতলে চলতে লাগলো এবং সপ্তম সেকেন্ডে, সো টি এর মানটা বসাও 7, বসায়া 91 ফিট, এস এর মান বসাও ফিটেই রাখো, কারণ দেখো আমাদের অপশনগুলো কিন্তু এফটি 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 সব অপশনগুলো কিন্তু ফিটেই আছে, সো দরকার নাই মিটার নেওয়ার কোনো দরকারই নাই। ফিটে রেখে আমাকে এর মানটা বের করে দাও, ক্যালকুলেটর ইউজ করো না প্লিজ, ক্যালকুলেটর ইউজ ছাড়া করে দাও। সময় মাত্র 40 সেকেন্ড। তাড়াতাড়ি এটা করে ফেলো। আচ্ছা, তোমাদের অপশন যদি আমি একটু চেক করি আনসার। ডরিমে সুজি, তোমার নাম হচ্ছে তাসনিয়া, তাসনিয়া আনসার দিয়েছে হচ্ছে 14, হাবিবা ইমা আনসার দিয়েছে 14, তারপরে হচ্ছে নুশিন, তাবাসসুম, অধরা, নিত্যা, নুসরাত জাহান, তোমরা সবাই উত্তর দিয়েছো 14। তো আর কেউ কোনো উত্তর দিবা কিনা? এটা তো খুবই সহজ একটা অবজেক্টিভ ছিল, এটা তো এমনি পারবা। আর কেউ কোনো উত্তর দিবা কিনা? তোমাদের অ্যাকচুয়ালি আনসারটা হয়ে গেছে, সো আমি আর সময় নষ্ট করবো না, বাকি যারা আছে তোমরা করতে থাকো, আমি আরেকটা অবজেক্টিভে চলে যাই। বাট এইটা তোমাদেরকে করতে হবে খাতা কলম টাচ ছাড়া। আমি আবারও বলি তোমাদের জন্য এখন একটা নিউ চ্যালেঞ্জ, এইটাতে আমি খাতা কলম টাচ করতে দিছি, এখন যেটা দিব খাতা কলম টাচ করা যাবে না, খাতা কলম টাচ করা যাবে না, ক্যালকুলেটর তো হারাম, ক্যালকুলেটর তো হারাম, খাতা কলমও এখন টাচ করা যাবে না। এখন একটা প্রশ্ন তোমাদের দিব, সবাই কলম রাখো, কলম রাখো, হাত থেকে সবাই কলম রাখো। এখন আমি এখন তোমাদের একটা অবজেক্টিভ দিব, এটা হচ্ছে ডেন্টালে আসছে, বিডিএস 2008-9। কেউ খাতা কলম টাচ করবা না। আমি কেন তোমাদেরকে এটা করি জানো তো, যাতে তোমরা খাতা কলমে লিখতে যে সময়টা লাগে সেইটাও যাতে তোমরা সেভ করতে পারো, ঠিক আছে? আবার বড় প্রবলেম, আবার এই কাম করো না, আমি এরকম তোমাদেরকে খাতা কলম ছাড়া তোমাদেরকে করতে বলি যেগুলো হচ্ছে করা যায়, ব্রেনেই করা যায়, ছোট ছোট সূত্রের। হ্যাঁ, তো প্রশ্নটা হচ্ছে স্থিতাবস্থা থেকে আমি অপশনও দিব না, এটা জাস্ট তোমাদের ব্রেন ট্রেনিং আর কি, ব্রেন স্টর্মিং বলে। স্থিতাবস্থা থেকে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চললে একটি বস্তু এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করো তোমাদের ঢাবির জন্য অনেক কাজে লাগবে। ঢাবিতে তো অবজেক্টিভের জন্য কিন্তু বা রিটেনের জন্য কিন্তু তোমার ক্যালকুলেটর নাই, সো এভাবে যদি তুমি প্র্যাকটিস করো শুধু তোমার মেডিকেল না বাকি ভার্সিটির জন্য কাজে লাগবে। পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আচ্ছা, আমি একটু চেঞ্জ করে দিলাম, যে আমি একটা কাহিনী করে দিলাম। প্রশ্নে হলো মিটার দেওয়া, আমি প্রশ্ন চেঞ্জ করে দিলাম, আমি সেন্টিমিটার বানাই দিলাম, ঠিক আছে? সো লেটস স্টার্ট। আমি প্রশ্নটি চেঞ্জ করে দিছি, অ্যাকচুয়ালি প্রশ্ন মিটার ছিল, তোমরা সেন্টিমিটারে করবা। খাতা কলম টাচ করা যাবে না।
আচ্ছা, আমি হচ্ছে কয়েকদিন থেকে উত্তর পেলাম। সর্বপ্রথম আমার এখানে ফারিয়ার উত্তর দেখাচ্ছে, 1800 সেন্টিমিটার উত্তর দিয়েছে ফারিয়া। তোমরা যারা নাম লিখবো না বাট কমেন্ট করে ফেলছো, তোমরা একটু কাইন্ডলি আরেকবার কমেন্ট করো, হ্যাঁ, কারণ এখানে সবসময় আসে না। আমি সেন্টিমিটার নিতে বলছি, একান্ত। তারপরে হচ্ছে বিভা তো 0.18 বলছে, 0.18 সেন্টিমিটার বলছে হচ্ছে বিভা। তারপর রূপা বলতেছে হচ্ছে 1800। আর কে কে আছে একটু দ্রুত বলো, যাদের নাম লিখি নাই তোমরা একটু আরেকবার বললো। তারপর মিথি, তারপরে হচ্ছে প্রিয়া 1800, শাহ নাদিয়া, আমি তোমার নাম নাদিয়া লিখলাম, লেখাও উত্তর দিয়েছে 1800। আর কেউ? আমি আর অল্প কয়েকটা উত্তর নিব। হাবিবা ইমা উত্তর দিয়েছে 1800। আচ্ছা, তো তোমরা সবাই 1800 দিতে আসছো, শুধুমাত্র বিভা তুমি একটু ভিন্ন আনসার দিছো। বিভা তুমি একটু কষ্ট করে আরেকবার চেক করো, তুমি ভুল করছো কিনা, আরেকবার চেক করো। নওশিন তাবাসসুম, নওশিন। আচ্ছা, আমি আর কারো উত্তর নিব না, এনাফ। তো তোমরা মাথায় মাথায় যে সঠিক উত্তর দিয়েছো, কনগ্রাচুলেশন সবাইকে। বিভা তুমি আরেকবার চেক করো, তুমি কনভার্সনটা একটু ভুল করছো, ঠিক আছে? সো এটা খুবই সহজ একটা ম্যাথ ছিল। তারপর হচ্ছে ওই যে বললাম না তোমাদের উপর একটা প্রেশার ক্রিয়েট করছি, খাতা কলম টাচ করো না, এইটাই ছিল আসলে। খাতা কলম নিলে ভাই পুরা পান্ডাবাদ। তো সূত্রটা তোমরা সবাই পারো, ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2t-1। তো ইউ তো নাই, তাই না? তো হাফ আছে, এ আছে, এই যে হাফ আছে, এ আছে, তো এর মান তো 4, আবার সামনে একটা হাফ আছে, তো হাফের সাথে 4 গুণ করলে কত হয়? 2 হয়। আচ্ছা, এরপরে হলো তারপরে 2 হাতে রাখো। আমি আবারও বলি, ইউ প্লাস হাফ অফ এ, হাফের সাথে 4 গুণ করলে 2 হয়। তারপর 2t-1, তাহলে 2 এর সাথে 5 গুণ করবা, 5 2 10 মাইনাস 1 করলে কত হয়? 9। আবার এখানে 2 ছিল, 9 2 18, আনসারটা হবে 18 মিটার। এটা হলো প্রশ্নে মিটারে ছিল, আমি ইচ্ছা করে তোমাদেরকে সেন্টিমিটার নিয়ে দিলাম। তো তার মানে 18 মিটারকে সেন্টিমিটার নাও, জাস্ট 100 দিয়ে গুণ হবে, তুমি ভাগ করে ফেলছো। বিভা তুমি ভাগ করে ফেলছিলা, এটা গুণ হবে। মিটার থেকে সেন্টিমিটার কিভাবে নেয় সেটা হচ্ছে গুণ করে। তোমরা একটা জিনিস শিখাই, এই জিনিসটা অনেকে ভুল করো, কনভার্সন। তোমাদেরকে এখন শিখাবো ইউনিট কনভার্সন। ইউনিট কনভার্সন জিনিসটা এই যে মানে কত দিয়ে গুণ করতে হয়, ভাগ করতে হয়, এটা তোমরা অনেকে ভুল করো। এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিই। ইউনিট কনভার্সন সেটা হচ্ছে প্যাটা টেরা গিগা মেগা। তোমরা সবাই জানো প্যাটা টেরা গিগা মেগা। তো প্যাটা মানে কি? 10 টু দ্য পাওয়ার, আমি আগে 10 টু দ্য পাওয়ার লিখি, এটা হবে 9, এটা হবে 12, এটা হবে 15। প্যাটা টেরা গিগা মেগা। তারপরে কি? কিলো হেক্টো ডেকাডেসি, এগুলো পারো তো মুখস্থ। কিলো হেক্টো, সে 9 10-এর আমরা এগুলো পড়ছিলাম। কিলো হেক্টো ডেকা ডেসি। আচ্ছা, এরপরে কি আর কি আছে বলো তো? সেন্টি, তারপরে মিলি, মাইক্রো, তারপরে ন্যানো, তারপরে পিকো এবং ফেমটো। পিকো আর হলো ফেমটো। এইগুলা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। এখন বলতে পারো ভাই এটা কেন দেখাচ্ছেন, সেটা হলো এখন আমরা কোনটা নিয়ে কাজ করতেছিলাম, যে সেন্টিমিটার নিয়ে আমরা কাজ করতেছিলাম, তাই না? এটা নিয়ে তো আমরা কাজ করতে চাচ্ছিলাম। যে এটা লিখছিটা কি দেখো, চিন্তা করো, সেন্টি সমান সমান কত? 10 টু দ্য পাওয়ার -2। হ্যাঁ, আবার সেন্টি মুভ হবে না, হ্যাঁ, এটা মানে হলো 1 সেন্টিমিটার সমান সমান 10 টু দ্য পাওয়ার -2 মিটার। একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, এগুলা যা লিখছি এগুলা হচ্ছে আমাদের বাম পাশে থাকবে, আর ডান পাশে হচ্ছে রেফারেন্স থাকবে মিটার। ওকে, তাহলে আমরা এটা বলতে পারি যে 1 সেন্টিমিটার সমান সমান কত? 10 টু দ্য পাওয়ার -2 মিটার। বাট আমাদের প্রশ্নটা ছিল উল্টাটা, মিটার থেকে সেন্টিমিটার বানানো ছিল না, আমরা তো আনসার 18 মিটার বের করছিলাম। তো মিটার থেকে সেন্টিমিটার, তোমরা অনেকে বলতে পারো ভাইয়া এই লেম জিনিস কেন শিখাচ্ছেন, মানে মিটার থেকে সেন্টিমিটার আমরা জানি 100 দিয়ে গুণ করা। ভাই আমি যেমন শিখাচ্ছি এটা শুধু মিটার থেকে সেন্টিমিটার জন্য না, এটা সবগুলোতে কাজে লাগবো। যেমন তোমার যদি এখন বলি তুমি ন্যানো থেকে পিকো বানাই দাও, এখন তো আঁকড়ে তাকায় থাকবা। সিরিয়াসলি ভাই, তোমরা সবাই জানো মিটার থেকে সেন্টিমিটার 100 দিয়ে গুণ করে, এটা আমি জানি। কিন্তু যখন বলবো আমার ন্যানো থেকে ফেমটো বানাই দাও, অথবা আমাকে মাইক্রো থেকে টেরা বানাই দাও, তখন তো আঁকড়ে তাকায় থাকবা। হবে, মানে অনেকের জন্য এরকমই হবে। আমি এখন এই জন্য এমনভাবে শিখাচ্ছি যাতে তোমাদের কারোর যাতে কোনো প্রবলেম না হয় আর কি। হ্যাঁ, সেন্টিমিটার থেকে মিটার তোমরা সবাই পারবা, মিটার থেকে সেন্টিমিটার তোমরা সবাই পারবা, কিন্তু যখন অন্য ইউনিট দিবে তখন তো একটা প্রবলেম।
আচ্ছা, তো আসো আমরা কি কি বলতেছিলাম যে 1 সেন্টিমিটার সমান সমান কত 10 টু দ্য মাইনাস 2 মিটার। আমাদের অঙ্কটাতে ছিল মিটার থেকে সেন্টিমিটার বানানো, বাট এটা তো উল্টাটা, সেন্টিমিটার থেকে মিটার বানানো। সো এটাকে একটু ঠিক করে নিতে হবে, মানে এই সংখ্যাটাকে এই পাশে নিয়ে আসতে হবে। তো আমরা যদি পাওয়ার যদি ডান থেকে বামে আনি তখন পাওয়ারের চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, আমি আবারও বলি, ডানে কি লেখা 10 টু দ্য পাওয়ার মাইনাস 2, যদি আমি এটাকে বামে নিয়ে আসি তখন সেটা 10 টু দ্য পাওয়ার 2 হয়ে যাবে, মাইনাসটা থাকবে না। হ্যাঁ, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 10 টু দ্য পাওয়ার 2 সেন্টিমিটার সমান সমান 1 মিটার, বা 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। দেখছো যে এটা তো আমরা আগে থেকেই জানি। আমি আবারও বলি, আমি জানি তোমরা সবাই এটা জানো, কিন্তু এইটা শেখানোর ফলে তোমাদের বড় বড় কনভার্সনগুলোও কিন্তু তোমাদের শেখা হয়ে গেল। ঠিক আছে, অনুদাহরণ যদি তোমাকে বলি, বলো তো পিকোর ক্ষেত্রে তুমি কি করবা? তো পিকোর ক্ষেত্রে আমরা এভাবে বলতে পারো, পিকোতে পি দ্বারা প্রকাশ করা হয় 1 পিকোমিটার সমান সমান কি বলবা 10 টু দ্য পাওয়ার মাইনাস 12 মিটার। ওকে, 1 পিকোমিটার সমান সমান 10 টু দ্য পাওয়ার মাইনাস 12 মিটার। তো যদি তোমাকে উল্টাটা করতে বলি তখন কি হবে? 1 মিটার সমান সমান 10 টু দ্য পাওয়ার 12 পিকোমিটার। ঠিক আছে, এটা ধরো পিকো থেকে আমরা নিলাম, মিটারে নিলাম। তো এবার ধরো তোমাকে বললাম পিকোর সাথে তুমি কম্পেয়ার করো, মেগার কম্পেয়ার করো। তো তখন আমরা কি বলতে পারি, 1 মেগামিটার, মেগাকে বড়হাতের এম দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, সমান সমান কত হবে 10 টু দ্য পাওয়ার কত 6 লেখা না, এখানে আমরা লিখবো 10 টু দ্য পাওয়ার 6 মিটার। তো তুমি এখান থেকে তুমি চাইলে আসলে কম্পেয়ারগুলো করে ফেলতে পারো, বা 1 মিটার সমান সমান 10 টু দ্য পাওয়ার মাইনাস 6 কত মেগা মিটার। তো এটা হচ্ছে 1 মিটার সমান সমান 10 টু দ্য পাওয়ার 12 পিকো, আর এখানে কত 1 মিটার সমান সমান 10 টু দ্য পাওয়ার মাইনাস 6 মেগা। তুমি যদি এটা দিয়ে এটা ভাগ করে দাও তাহলে তাদের মধ্যে কম্প্যারিজনটা তোমরা পেয়ে যাবা, মানে উপরে হবে 10 টু দ্য পাওয়ার 12 আর নিচে হবে কত 10 টু দ্য পাওয়ার মাইনাস 6, তাহলে 10 টু দ্য পাওয়ার অ্যাকচুয়ালি 18 আসতেছে। সো আসলে আমরা এটা বলতে পারি যে মেগা ডিভাইডেড বাই পিকো সমান সমান কত 10 টু দ্য পাওয়ার 18। ঠিক আছে, এভাবে আমরা কম্প্যারিজন করতে পারি কে কার চাইতে কত গুণ বেশি, সেটা আমরা চাইলে ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারি। এগুলো তোমাদেরকে এক্সট্রা শিখে রাখলাম, যদি কখনো মেডিকেলের কাজে না লাগলো ঢাবিতে যদি তোমাদের কাজে লাগে। তোমরা একটু কমেন্টে জানাও এটা বুঝছো কিনা। আমি পরের ম্যাথে চলে যাচ্ছি। এই ম্যাথটা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানিয়ে ফেলো। তোমরা একটু কমেন্টে জানিয়ে ফেলো এই ম্যাথটা বুঝতে পারছো কিনা। আমি নেক্সট ম্যাথে এই থিওরিটা বুঝতে পারছো কিনা, আমি নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। আচ্ছা, তম সেকেন্ড এটা শেষ হলো, এখন আমরা কাঠের বা তক্তার অঙ্ক করব। আমরা এখন তক্তার অঙ্ক করব। টপিকের নাম হচ্ছে তক্তার ম্যাথ। আচ্ছা, এটা আজকে কত নম্বর অবজেক্টিভ আমি একটু যদি গুনি, 1 2 3, তিনটা অবজেক্টিভ হয়েছে আজকে। এখন আমরা করব 4 নম্বর অবজেক্টিভ। টপিকের নাম হলো তক্তার ম্যাথ। অবজেক্টিভ নাম্বার 4। আমি অঙ্ক করতে করতে থিওরিটা শিখাই ফেলবো। একটি বন্দুকের গুলি কোনো কাঠের তক্তা, বন্দুকের গুলি কোনো কাঠের তক্তার মধ্যে 0.56 মিটার প্রবেশের পর এর অর্ধেক বেগ হারায়। এর অর্ধেক বেগ হারায়। গুলিটি তক্তার মধ্যে আর কতখানি প্রবেশ করবে? গুলিটি তক্তার মধ্যে আর কতখানি প্রবেশ করবে, এই হচ্ছে কি আমাদের প্রশ্ন। অপশন এ 1.86 মিটার, অপশন বি 0.187 মিটার, অপশন সি 18.67 মিটার এবং অপশন ডি 0.157 মিটার। তো আগে তোমাদের থিওরি শিখাবো বলছি, মানে সামনে একটা প্রশ্ন রাখলাম যাতে তোমাদেরকে সহজে বুঝিয়ে দিতে পারি। তো চলো আমরা আগে থিওরিটা শিখি। থিওরি বলতে মানে সূত্র কিভাবে আসবে, শর্টকাট আমি একটা বানায় দিব, কিভাবে শর্টকাটটা আসবে সেটা। তো একটা বন্দুকের গুলি কোনো কাঠের তক্তা, তোমরা একটা তক্তা আঁকি, একটি বন্দুকের গুলি কোনো কাঠের তক্তার মধ্যে
0.56 মিটার এই এতখানি প্রবেশের পর, এটাকে আমি S1 নাম দিলাম। 0.56 মিটার প্রবেশের পর কি হয়েছে, এর অর্ধেক বেগ হারায়। তো বেগ অর্ধেক হারানো মানে কি, তার আগের বেগ যা ছিল মাইনাস অর্ধেক হারাইছে, মানে আগের বেগটাকে ধরো আমরা ইউ ধরলাম, এই যে এখানে যখন বুলেটটা ঢুকবে এই বেগটাকে আমরা ইউ ধরলাম, ঠিক আছে। তারপর যখন 0.56 মিটার ঢুকে গেল বা S1 পথ যখন সে ঢুকে গেল, এই যে এখান থেকে ধরো এটা হচ্ছে S1, যখন সে S1 পথ অতিক্রম করলো সেটাকে আমি বি বিন্দু নাম দিলাম ধরো, আর এটাকে আমি এ বিন্দু নাম দিলাম। তো এ বিন্দুতে বেগ কত, ইউ। বি বিন্দুতে বেগ কত, আগে বেগ যা ছিল মাইনাস আগের বেগের অর্ধেক, মানে ইউ মাইনাস u/2, মানে কি u/2। তাহলে আমরা এটা বলতে পারি এইখানটাতে বেগটা হবে গিয়ে u/2, ঠিক আছে। আচ্ছা, এর বেগ অর্ধেক হারায়। প্রশ্ন হলো গুলিটি তক্তার মধ্যে আর কতখানি প্রবেশ করবে। গুলিটা তো এখনো থামে নাই, গুলিটা কি এখনো থামে নাই, তো ওর তো এখন অর্ধেক বেগ রয়ে গেছে, তার মানে ও আরো পথ অতিক্রম করবে। কতখানি পথ অতিক্রম করবে আমি জানি না, আমি ধরে নিলাম সে সি পর্যন্ত গেল এবং দূরত্বটাকে আমি S2 নাম দিলাম, ঠিক আছে। আমি একটু অন্য কালার পেন নিয়ে যাই, তোমরা ইজিলি বুঝতে পারো যে প্রথমত এই বিন্দুতে যখন আসছে তখন তার বেগটা কত, ইউ। যখন সে ঢুকা শুরু করবে আদি বেগটা হচ্ছে ইউ। যখন সে S1 পথ অতিক্রম করবে তখন তার বেগটা হয়ে গেল অর্ধেক u/2। যখন আমাদের প্রশ্ন বলা হলো যে সে আর কতখানি ঢুকবে, এটা মিনিংটা কি, তার বেগ এখন 0 হয়ে যাবে। এই যে সি বিন্দুতে ওর বেগটা কত হয়ে যাবে, 0। সো এই অংশ নিয়ে আমরা এখন অ্যানালাইসিস করব। আমরা প্রথমে এবি নিয়ে অ্যানালাইসিস করি, চলো এবি অংশে। তো এবি অংশে আমরা কি বলতে পারি, প্রথমে আমরা আগে ত্বরণটা বের করতে হবে। তোমার হচ্ছে বেগটা আস্তে আস্তে কিন্তু থেমে যাচ্ছে বা শূন্য হয়ে যাচ্ছে, কিন্তু এটা কি মন্দন না, অবশ্যই এটা একটা মন্দন, আস্তে আস্তে থেমে যাওয়াটা তো মন্দন। সো এখানে আমরা মন্দনের সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করব। তো তুমি আগে দেখতে হবে কোন সূত্রটা অ্যাপ্লাই করলে সবচেয়ে ভালো হয়। তো আমাদের আদি বেগটা আছে ইউ, আদি বেগ আছে ইউ, তারপরে দূরত্ব আছে গিয়ে S1, দূরত্ব আমি লিখলাম S1, এবং শেষ বেগটা কত, ভি এর মান কত, u/2। সো আমাদের শেষ বেগ ভি এর মানটা হচ্ছে গিয়ে u/2, ঠিক আছে। এখন তোমাকে কোন সূত্রে অ্যাপ্লাই করলে তুমি এ বের করতে পারবা, খুব কমন একটা প্রশ্ন, খুব ইজি একটা প্রশ্ন। কিভাবে আমরা এ বের করতে পারি, দেখলে বুঝে যেতেছে এখানে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2s হবে, এটা সবাই পারবা। তাহলে আমি লিখে ফেলি ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as। এখন আমরা যেহেতু না মন্দন এর জন্য আমি এটাকে একবারে মাইনাস লিখে ফেলবো, এই জন্য এটাকে আমি একবারেই মাইনাস লিখে ফেলবো, মাইনাস 2as1, ওকে। আচ্ছা, তো আমরা এখান থেকে চাইলে ইজিলি এ বের করে ফেলতে পারি। কিভাবে, ভি এর মানটা বসায় দাও, ভি এর মান হলো u/2, তারপর ইউ তো ইউই থাকবে আর বাকিগুলো যেমনি আছে এমনি থাকবে। তাহলে আমরা বলতে পারি 2as1 সমান সমান ইউ স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই, এটা আমরা এই পাশে নিচ্ছি, এটাকে আমরা এই পাশে নিচ্ছি, ঠিক আছে, ডিভাইডেড বাই 4 থাকতেছে। আমি আবারও তোমাদেরকে বলি, যদি তোমরা এখানে মাইনাস লিখো তাহলে এটাকে মন্দন বুঝাবে, যদি তোমরা এখানে প্লাস লিখো তাহলে এর মানটা নেগেটিভ বের হবে। ভাই দুইটাই কারেক্ট, তুমি যেভাবে প্রকাশ করতে চাও, যদি তুমি বাংলায় মন্দন লিখে দাও তখন আর মাইনাস রাখা দরকার নেই, আর যদি তুমি বাংলা কিছু না লিখো তখন কিন্তু ভাই মাইনাসে দিতে হবে। ক্লিয়ার? যেহেতু আমরা ম্যাথ করতেছি এখন, বাংলা কিছু লিখতেছি না, সো আমরা প্লাস দিয়েই রাখি, যেহেতু আমরা ম্যাথ করতেছি এখন, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি বলবো, ইউ স্কোয়ার বাই 4 মাইনাস ইউ স্কোয়ার। আচ্ছা, যদি তোমরা এটা ক্যালকুলেশন করো, এখানে 4, এখানে ইউ স্কোয়ার, এখানে মাইনাস 3 স্কোয়ার এসে পড়বে, মাইনাস 3 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 4, বা এর মানটা আমরা এ বের করতে চাচ্ছি, ত্বরণ কত ত্বরণ নিয়ে সে আগাবে সেটা বের করতে চাচ্ছি, মাইনাস 3 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে হলো 4, এখানে হলো 2 আর এখানে হলো s1, তার মানে 8s1। ওকে, সো এই হচ্ছে আমাদের ত্বরণ। এই ত্বরণ নিয়েই কিন্তু সে এখন বিসি অংশ পথ অতিক্রম করবে, এই ত্বরণটা নিয়েই সে এখন বিসি অংশ পথ অতিক্রম করবে, ঠিক আছে। সো এবার আমরা চলে যাব আমাদের বিসি অংশটাতে, বিসি অংশে। তো বিসি অংশে কি ঘটনা ঘটবে চিন্তা করো, বিসি অংশে এখন আদিবেগ কত, u/2 না, এই যে বি থেকে শুরু হয়েছে সি থেকে শেষ হবে, তাহলে আদিবেগ কত, u/2, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে লিখব, আদিবেগ সমান সমান u/2।
শেষ বেগ কত 0, শেষ বেগ 0, ত্বরণ কত এই যে এইটা, ঠিক আছে। আর আমরা বের করব হলো s2। তো চলো আমরা সেম সূত্র আবার অ্যাপ্লাই করি। সূত্রটা কি b স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2as। তো b স্কয়ার মানে কত, b এর মানটা 0, তাহলে 0 স্কয়ার সমান সমান u স্কয়ার, u স্কয়ার মানে কত এই যে আদি বেগ তো আমাদের u/2 এর হোল স্কয়ার, তারপর প্লাস আমি যেহেতু কোনো বাংলায় তো মন্দন শব্দটা লিখি নাই, সো আমরা সূত্র কিন্তু প্লাস অ্যাপ্লাই করব, প্লাস 2 ইনটু a, এর মান কিন্তু এই যে এইটা যদি বসাই দেই -3 স্কয়ার ডিভাইডেড বাই 8s1 ইনটু তারপর কি ছিল ইনটু দূরত্ব না s, এই যে দেখো b স্কয়ার 0, u স্কয়ার এই যে u/2 এর স্কয়ার প্লাস প্লাস 2a, এরপর s, এই s কোনটা s b থেকে c এর জন্য না, তো b থেকে c এর জন্য কি s1 না s2, তাহলে আমরা এখানে লিখব s2। ওকে, তারপর আমরা লিখতে পারি 0 সমান সমান u স্কয়ার ডিভাইডেড বাই 4, তারপর এখানে কত হবে এই 2 এর সাথে এই 8টা কাটাকাটি করলে 4 হবে, ঠিক আছে, -3 u স্কয়ার ডিভাইডেড বাই 4 এর সাথে s1, আর এখানে একটা থাকবে s2। ক্লিয়ার? আচ্ছা, সো এখান থেকে আমরা যে কাজটা করব, আমরা এরপর জাস্ট নর্মাল ক্যালকুলেশন করে টোরে s2টা আমরা চাইলে বের করে ফেলতে পারবো। তো আমি তারপর তোমাদের করে দেখাই। এখানে কিন্তু কমন যাবে, দেখো u স্কয়ার বাই 4 কিন্তু কমন যাচ্ছে। তো আমরা যদি u স্কয়ার বাই 4 যদি কমন নেই কি হয়, এখানে থাকতেছে 1 মাইনাস u স্কয়ার বাই 4, তাহলে এই এতটুকু কমন যাচ্ছে, এই যে এতটুকু কমন যাচ্ছে, তাহলে 3s2 থাকতেছে উপরে, 3s2 থাকতেছে উপরে, আর নিচে থাকতেছে s1। ওকে, বা আমি কিন্তু এটা তোমাদের মেডিকেলের জন্য পড়াচ্ছি না, এটা এই অংশটুকু মেডিকেলের জন্য না, এটা বেসিক, এটা মানে ইন্টার একটা স্টুডেন্ট, ঢাবির, বুয়েটের যে প্রিপারেশন নিতে আসছো তার জন্য এটা পুরোটা কাজে লাগবে। এটা ভাইবে না ভাইয়া মেডিকেলে কি এত বড় অঙ্ক করবো না, ভাই আমি অঙ্ক শিখাচ্ছি না, আমি থিওরি শিখাচ্ছি, সূত্র আনা শিখাচ্ছি, কিভাবে আসে শিখবা না, নাকি খালি শর্টকাট মুখস্থ করবা, এই পাশ এটা দুই পাশে নিয়ে যায় 0 হয়ে যায়, তাই না। তার বাকি হলো কি 0 সমান সমান 1 মাইনাস 3s2 ডিভাইডেড বাই s1, বা 3s2 ডিভাইডেড বাই s1 সমান সমান 1, বা s2 সমান সমান s1 ডিভাইডেড বাই 3। অবশেষে আমাদের আনসার বের হয়েছে। এই হলো আমাদের সেই শর্টকাট। তোমরা দেখবা জয়কলি বলো, রয়্যাল গাইড বলো, সব গাইডে দেখবা এই শর্টকাটটা আছে যে s2 সমান সমান s1 ডিভাইডেড বাই 3, এই শর্টকাটটা তোমরা পাবা। সো আমরা তাহলে একটা শর্টকাট শিখে ফেললাম, শর্টকাটটা লিখে রাখো। শর্টকাটটা হচ্ছে যে বেগ অর্ধেক হলে s2 সমান সমান s1 ডিভাইডেড বাই 3। এটা মিনিংটা কি? এটা মিনিং হচ্ছে কতখানি আর পথ অতিক্রম করবে সেটা হলো প্রশ্নে যে আমাদের ভ্যালুটা দিয়ে দিবে যে কতখানি সে অলরেডি অতিক্রম করছে ডিভাইডেড বাই 3। তো চলো এটা আমরা সলভ করি। এখানে সে কতখানি অতিক্রম করছে দেখো তো, 0.56 না, তাহলে আনসার কি হবে 0.56 ডিভাইডেড বাই 3। এখন তুমি অপশন খুঁজবা 0.56 ডিভাইডেড বাই 3 কোনটা হতে পারে, অপশন এ কি হইতে পারে, এটা কি হওয়া কোনো সম্ভব? 0.56 কি যদি আমরা 3 দিয়ে ভাগ করি সেটা কি 1 হয়? হয় না। আমার ক্যালকুলেশন করার দরকার নেই, আমি তো একদমই বড় মান 18 তো আগেই হবে না। সো আনসারটা হয় এইটা হবে নয়তো এইটা হবে। খেয়াল করো, আনসার হয় এইটা হবে নয়তো এইটা হবে। এখন আমাদের তো হাতে ভাই বেশি একটা সময় নেই, আমরা চাইলে বাচ্চাদের মতো ভাগটা করতে পারি যে 0.56 ডিভাইডেড বাই 3, কিন্তু আমাদের হাতে সময় নেই। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা নিকটতম যেটা সেটা নিয়ে আমরা কাজ করতে পারি, বা 3 এর নামটা আমরা পড়তে পারি। তো 3 এর নাম তো তুমি পড়ে দেখো, আমরা 0.56 এ আমরা আসতে যাচ্ছি। তো 0.56 কে আমরা কি করতে চাই, 0.56 আমরা ডিভাইডেড বাই 3 এই ভ্যালুটা আমরা বের করতে চাই। তো আমি আপাতত ভাবে দশমিকটা বাদ দিয়ে দিব। তো দশমিক যদি আমি বাদ দিই তাহলে 56 থাকে, 56 রে 3 দিয়ে ভাগ করো, এটা কিন্তু খুবই সহজ। তোমরা 3 এর নামটা পড়লে পাবা, বা ওই 60 এ যাও, 3 এর সাথে 20 গুণ করলে কত হয়, 60 হয়। তাইলে 3 এর সাথে 19 গুণ করলে 57 হয়। আচ্ছা 57 তো এখন আসে নাই, বাট 56 একবার নিকটবর্তী এসে পড়ছে। আচ্ছা তাহলে এটা আমরা বলতে পারি 19 হবে, ঠিক আছে, 19 আগে আমরা লিখলাম। হ্যাঁ, এখন কথা হলো আসলে কি 19? খেয়াল করো, 3 এর সাথে 20 গুণ করলে 60 হয়। এখন ভাই আমি তো 19 এর নামটা পারি না, হ্যাঁ ধরো আমরা কি 19 এর নামটা পারি না, কিন্তু এটা জানি 19 × 3 করলে 57 হয়। কেমনে বের করছে বুঝছো তো? আমি 20 এর নাম তো পারি, 20 এর নাম তো একটা বাচ্চাও পারে, 20 এর সাথে 3 গুণ করলে 60 হয়। তুমি এক কমায় দাও, মানে কি 3 কমায় দাও না, 3 × 3, তাহলে 57 হবে। 57 কখন হয়, 19 সাথে 3 গুণ করলে। তো
তো আমার ছিল 56, তার মানে আমার আনসারটা আসলে 19-এর চেয়ে একটু কম হবে, মানে 18.something বের হবে। আমি আপাতত 19 লিখলাম, যাও। বাট আমি একটা কাহিনী করছিলাম, আমি কিন্তু দশমিক, এই যে দেখো দশমিক পরে 2 ঘর ছিল না, আমি 2 ঘর কিন্তু আমি বাদ দিয়ে, এই যে দশমিকটা বাদ দিয়ে দিয়েছিলাম, বাদ দিয়ে আমি 56 দিয়ে ক্যালকুলেশনটা করছি। তো আমার এখন দশমিক যে 2 ঘর সেটা আমার আনতে হবে, তাহলে আমি দশমিক 2 ঘর নিয়ে আসি, এই যে এখানে 19.something, ঠিক আছে, বা 18.something। আমাদের এটা অ্যাকচুয়াল ভ্যালু কত? 18.something কিছু একটা হবে, সামথিংটা আমি জানি না। আমি আবার রিপিট করি, এটা 19 হবে না। এটা কারণ হলো 3-এর সাথে 19 গুণ করলে 57 হয়, বাট আমাদের তো 56, 1 কম। তো 1 কম মানে কি 0.3333 না? তাহলে এটা হবে অ্যাকচুয়ালি 0.33 বিয়োগ করলে এই এত বের হবে আর কি, 18.67 বের হবে, ঠিক আছে। তোমরা কি বুঝছো কেমনে 6-7 আসছে? বুঝো নাই, আমি আরেকবার বলি। সেটা হলো যে যদি আমরা 3 করে করে আগাই, 3-এর সাথে 20 গুণ করলে 60 হইতেছে, 3-এর সাথে 19 গুণ করলে 57 হইতেছে, 3-এর সাথে 18 গুণ করলে নিশ্চয়ই 54, তাই না? তাহলে আমরা 18 লিখতে পারি, 18 সমস্ত, 18 সমস্ত, আমি 56-এর জন্য লিখতেছি, 56 সমান সমান কি লেখা যায়? 18 সমস্ত, নিচে যদি আমরা 3 লিখি, উপরে আর কি 2 বাকি থাকে না? বলতে পারো আপনি কেমনে বুঝলেন? আপনি কেমনে তার এটার সমস্ত বানিয়ে ফেলেন? ভাই খুবই সহজ, 57 ছিল 19 দিয়ে গুণ করলে, তাইলে 18 দিয়ে গুণ করলে 54, তাহলে 54 থেকে 56 আর 2 বাকি থাকে না, ভাগশেষ কি 2 বাকি থাকে কিনা? এটা তো খুব সহজ ভাই, বাচ্চারাও পারবে। তোমার 19-এর নাম তো পড়া দরকার নাই, 3-এর নাম তো পড়া দরকার নেই, খালি বিয়োগ করবা। 60 থেকে একবার 3 বিয়োগ করছি, 57 হয়েছে, আবার 3 বিয়োগ করছি, 54 হয়েছে, তার মানে আমি 2 বার 3 বিয়োগ করছি। তো 2 বার 3 বিয়োগ করার কারণে 20 থেকে 2 কমে যাবে, 2 কমে গিয়ে 18 হবে। তাহলে 18-এর সাথে 3 গুণ করলে 54 হয়। এটা তো আমি ভাই 18 নামটা করতেছি না, আমি 3 বিয়োগ বিয়োগ করে আমি 54 পাইছি। আমার ছিল 56, আমি লিখছি 54, বাকি রইল কত? 2, এই জন্য ভাগশেষ উপরে থাকবে 2, ঠিক আছে। সো 18 সমস্ত 2/3, এটার ভ্যালু কিন্তু তোমরা জানো, 2/3 এর ভ্যালু কত? ওই যে 0.6667, আমি জাস্ট 2 ডিজিট যদি নেই 67 হবে, তাহলে আমাদের এই ভ্যালুটা হবে 18.67। বাট একটা কাহিনী হয়ে গেছে। কাহিনীটা হলো আমরা এখানে দশমিকের পরে যে 2 ডিজিট ছিল, আমরা কিন্তু দশমিকই বাদ দিয়ে দিয়েছিলাম, তার মানে আমরা আসলে 2টা ডিজিটকে আমরা ইগনোর করছি। তুমি ইগনোর করছো, এখন তোমার তো মাসুল দিতেই হবে, তাই না? তুমি একজনকে ইগনোর করলে তোমার ফিডব্যাক দিবে না? অবশ্যই দিবে। তো তোমাকে দশমিকটাকে শিফট করতে হবে, বামে নিয়ে যেতে হবে। তো তোমার আসছে 18.67, তুমি এখন দশমিকটাকে বামে 2 ঘর নিয়ে যাবা। তো তুমি যদি বামে 2 ঘর নাও, 1 2, তাহলে আমার আনসারটা আসতেছে 1867। তো তুমি এখন অপশনে খুঁজো, এই যে এটা তো হবেই না, এই যে 187, টানটানা হয়ে গেল। তো তোমরা কমেন্টে জানিয়ে ফেলো এই অবজেক্টটা বুঝছো কিনা। এইটার আরেকটা ভার্সন আছে, আরেকটা ভার্সন বলতে এখানে অর্ধেক লিখছে, আমি অর্ধেক না দিয়ে অঙ্কটা করাবো। তোমরা আগে কমেন্টে বলো এতটুকু বুঝছো কিনা, কারো কোনো কনফিউশন আছে কিনা এতটুকু আগে বলো। এই অঙ্কটা নিয়ে আমি আরো পেঁচাবো, এখানে বেগ অর্ধেক বলছে, অর্ধেক না দিয়ে যদি অন্য কিছু দিত তাহলে কিভাবে করতাম? কমেন্টে আগে বলো বুঝছো কিনা। তাড়াতাড়ি জানাও বুঝতে পারছো কিনা। আমি অঙ্কটাকে এখন চেঞ্জ করে দিব, এগুলো পুরো ঢাবি স্ট্যান্ডার্ড আর কি, মানে ঢাবিতেও এগুলো আসতে পারে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো তোমরা উম্মে প্রিয়া বলছো বুঝতে পারছো, সূচনা, তারপর আসিফ আল মাহফুজ, তোমরা সবাই বলতেছো হ্যাঁ বুঝতে পারছো। আচ্ছা, তো আমি তাহলে চলো আরেকটু পেঁচাই। হ্যাঁ, এই প্রশ্নটাকে নিয়ে, এরকম টাইপের প্রশ্নগুলো নিয়ে আমি আরেকটু পেঁচাই। সেটা হলো অর্ধেক না বলে দিয়ে তোমাকে বলে দিল যে এখানে অর্ধেক বলে দেওয়ার কারণে এখানে আসলে 3টা আসছে, মানে এই 3 কই থেকে আসছে আমি তোমাদের ব্যাখ্যা দিচ্ছি। দেখো খেয়াল করো, আমাদের কি বলছিল, ওই যে বেগ অর্ধেক হারায়, তো হারানোর পর বেগটা কি অর্ধেক হয়ে গেছে না? তাহলে বেগ যদি অর্ধেক হয়, খেয়াল করো আমরা এখানে কি করছিলাম, এই ইউ এর জায়গায় দেখো এই ভি এর জায়গায় কি করছিলাম, u/2 লিখছিলাম না? আমি এখন তোমাদের একটা শর্টকাট এনে দেখাবো। শর্টকাট মানে প্রশ্নে যদি অর্ধেক না বললা, যদি 1/3 বলে, যদি
1/4 বলে, হ্যাঁ, তাহলে তোমরা কিভাবে ম্যাথটা করবা? মানে প্রশ্নটা আমি চেঞ্জ করে দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে যে একটি বন্দুকের গুলি কোনো কাঠের মধ্যে, তক্তার মধ্যে S1 পথ, আমি প্রশ্ন চেঞ্জ করে দিচ্ছি, S1 পথের প্রবেশের পর অর্ধেক বেগ হারায়, এটা দিল না, পর বেগ কি হয়, ধরো 1/3 হলে কি হবে 1/3, 1/4 হলে কি 1/4, মানে এই সংখ্যাটা তো ভগ্নাংশ হবে, তাই না? বেগ কমে যাওয়া মানে কি ভগ্নাংশ হয় না? বেগ যদি অর্ধেক হয় এটা মানে কি হাফ, বেগ যদি 1/3 হয় এটা মানে কি 1/3, বেগ যদি 1/4 হয় তার মানে কি 1/4, এরকমই তো। এই অঙ্কটাতে বলছে হারায় বলার কারণে কিন্তু আমরা বিয়োগ করা লাগছিল, u মাইনাস u/2 করা লাগছে। আর আমি যে প্রশ্নটা দেখাচ্ছি আমি হারাই বলবো না, আমি জাস্ট বলে দিলাম যে বেগ আগে যা ছিল তার 1/3 হইল। তাহলে 1/3 যদি আমি বলি 1/3, তাহলে এইটাকে আমি n ধরবো, ঠিক আছে? আমি আবারও বলি, আমি এখন নতুন একটা প্রশ্নে চলে যাচ্ছি, একটা শর্টকাট আমি বানাবো। এই শর্টকাটটা শিখলে তোমার কাঠের তক্তা সব ম্যাথ শেষ হয়ে যাবে, একবারে সব, ঠিক আছে? রেডি? প্রশ্নটা কি, S1 পথ প্রবেশের পর কি হলো, বেগ কি হয়ে যায় 1/n অংশ হয়ে যায়। এই মিনিংটা আমি বুঝাতে চাচ্ছি যে বেগ কি হয়ে যায় 1/n অংশ হয়, ঠিক আছে? এটা হলো আমাদের প্রশ্ন বা আমরা শর্টকাট বানাবো। এখন তোমরা বলো ভাই আপনারা কমপ্লিকেটেড বানাইতেছেন কেন, মেডিকেলে কি এত কঠিন আসে? আসলে ব্যাপারটা কমপ্লিকেটেড না, ব্যাপারটা হলো শর্টকাটটা বুঝা। তোমরা সবাই জয়কলি থেকে, রয়্যাল থেকে খালি শর্টকাটই পড়ে যাও, কই থেকে আসছে কেমনে আসছে কিছুই জানো না, ঠিক আছে? পরে দেখা যায় ঢাবি এক্সামে তোমরা ভালো করতে পারো না, যখন যারা শুধুমাত্র শর্টকাটটা শিখা যায়, হ্যাঁ, কই থেকে আসছে শর্টকাট এটা যদি না জানে তাহলে একটা প্রবলেম। তাহলে বেগ 1/n অংশ হয়, এটা মিনিংটা আমি বুঝাতে চাচ্ছি। যদি এই অঙ্কটাতে কি ছিল, এই অঙ্কটাতে ছিল হলো অর্ধেক হারায়, অর্ধেক হারানো মানে কি অর্ধেকই তো হয়, তাই না? 1/2, তাহলে n এর মান হবে 2। যদি 1/3 হয় তাহলে n এর মান হবে 3। এইভাবে বুঝাতে চাইতেছি আমি। স্যারে যে ভগ্নাংশটা বললা দিবে তুমি নিচেরটা নিবা, হরটা নিবা, হর, ঠিক আছে? আমি এখন এই শর্টকাটটা বানাবো। 1/n অংশ হয়, গুলিটি তক্তার মধ্যে আর কতখানি প্রবেশ করবে, ঠিক আছে? তো আমার তো অপশন তো দরকার নাই, আমি তো সূত্র বানাবো। তো চলো আমরা সূত্র বানানো শুরু করি। কি হবে, সবই ঠিক থাকবে, সব ঠিক থাকবে, শুধু এই যে 1/n অংশ হয় এটার মিনিংটা কি, এই যে এখানে u/2 লিখছিলাম না, এটা কি হবে, এটা কি হবে, এই জায়গাটায় u/n হবে। ক্লিয়ার? কেন u/n হবে, কারণ আগে ছিল u, এখন হয়ে গেল তার 1/n অংশ, তার মানে কি u/n। এটা হবে কি আমাদের কি বি বিন্দুতে বেগ, বি বিন্দুতে বেগটা হবে আমাদের কি, আগে ছিল u, এখন হয়ে গেল 1/n অংশ, এটা একটা ভগ্নাংশ আর কি, অর্ধেক বললে হাফ, হ্যাঁ, তারপর 1/3 বলে 1/3, কিন্তু n এর মান হবে 2, 3 এগুলো হবে। তাহলে এটা u/n হয়ে গেল। তাহলে কোথায় কোথায় চেঞ্জ হবে, ওই যে এই জায়গাটা u/2 ছিল u/n বানায় দাও, তাহলে এখানে হবে কি u/n। ওকে, তাহলে কোথায় কোথায় চেঞ্জ হবে দেখো তো, 2a(s1) থাকলো, u²/4 ছিল, এই 4 এর জায়গায় কি হবে n², আমি এগুলো মুছে দিই, এখানে হবে কি n², ঠিক আছে? আচ্ছা, তারপর এইখানে 4 লেখা ছিল, এটা হবে কি n², আর এখানে হবে গিয়ে n², ওকে? তারপর এখানে হবে গিয়ে n², আর এখানে যদি তুমি u² কমন নাও, যদি তুমি u² কমন নাও তাহলে কি থাকে বলো তো? এখানে ঘটনাটা কি ঘটছিল, আমরা যে 3 আসছিল এটা কই থেকে আসছিল, 1 - 4 থেকেই তো 3 আসছে, তাহলে এইখানে কি হবে, এইখানে u² যদি আমরা কমন নিই, আমি যদি এটা পুরোপুরি লিখি, নিচে ছিল n², আর উপরে আমাদের কি, উপরে হচ্ছে আমাদের u² কমন যাবে, কমন গেলে কি হয় 1 - n² হয়, ঠিক আছে? আচ্ছা, সো এইভাবে করে 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 আমি একটা শর্টকাট তোমাদের আইনা দেখাতে চাইতেছি, আর কিছুই না। আচ্ছা, তাহলে কোথায় চেঞ্জ হলো, এখানে তুমি চাইলে মাইনাস দিয়ে নিতে পারো, সামনে একটা মাইনাস দিয়ে নিলে তখন এখানে n² -1 হয়ে যাবে, মানে তুমি যদি মাইনাসটা সামনে রাখতে চাও, যদি তুমি মাইনাসটা সামনে রাখতে চাও তখন সেটা n² মাইনাস হয়ে যাবে, তো আমি মাইনাসটা সামনে রাখতে চাইতেছি, তাহলে এখানে কি হবে n² -1। বলতে পারো কেন মাইনাসটা সামনে রাখবেন, কারণ এই অঙ্কটাতে মাইনাস আমরা রাখছিলাম, এই মানে যেখানে যেখানে 3 পাবা সেখানে সেখানে n² -1 লিখবা, ওকে? আর এখানে একটা 2 ছিল, এই 2টা এটার সাথে গুণ হয়ে গেছে, তাহলে নিচে হবে আমাদের কি 2 × n², ওই যে n² জায়গায় 4 ছিল, তো 4 এর সাথে 2 গুণ করে 8 হয়েছে না, তাহলে 8 এর জায়গায় লিখবা 2n², 8 এর জায়গায় লিখবা 2n², আর 3 এর জায়গায় কি লিখবা, 3 এর জায়গায় লিখবা n² -1, 3 এর জায়গায় লিখবো হলো
এন স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, আচ্ছা। সো আমরা কিন্তু আমাদের ত্বরণটা পেয়ে গেলাম। এই ত্বরণটা পরবর্তীতে আমরা এখানটাতে বসাবো। তো আমাদের সর্বশেষ বেগটা ছিল 0, আর এখানে যে u/2 আসছে এটা কি হবে, u/n হবে। এই u/2 আমি যেটা বলতেছি সেটা হবে কি u/n। ওকে, তাহলে u/n এর হোল স্কোয়ার প্লাস 2a, এই যে আমাদের যে ত্বরণটা আছে সেই ত্বরণটা আমরা এখন এখানে বসাবো। মাইনাস থাকলো n স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই কত 2n স্কোয়ার, আর এখানে আমাদের s1, এখানে আমাদের s1, এটা আমি এভাবে মুক্তি দিয়ে দিলাম। ঠিক আছে, এই 2 এর সাথে এই 2 এখন কাটাকাটি, ক্লিয়ার? আচ্ছা, তাইলে বাকি রইল কি, এই nটা এখানে n স্কোয়ার হয়ে যাবে, u স্কোয়ার বাই n স্কোয়ার মাইনাস এখানে তো 3টা থাকবে না, n স্কোয়ার মাইনাস 1 হয়ে যাবে, n স্কোয়ার মাইনাস 1 হয়ে যাবে। আর এখানটাতে কি হচ্ছে, 2 তো কাটাকাটি গিয়ে শুধু n স্কোয়ার থাকবে, এই n স্কোয়ার থাকবে। তারপরে কি u স্কোয়ার বাই n স্কোয়ার কমন যায়, এই যে আমি দাগ দেওয়া আছে, হ্যাঁ, তাহলে u স্কোয়ার বাই n স্কোয়ার আমরা কমন নিব। u স্কোয়ার বাই n স্কোয়ার যদি কমন নিই, 1 মাইনাস কি থাকতেছে, 3 থাকবে না, সেটা হয়ে যাবে n স্কোয়ার মাইনাস 1, n স্কোয়ার মাইনাস 1। আর নিচে কি থাকবে, u স্কোয়ার বাই n স্কোয়ার তো কমন নিয়েই নিছি, হ্যাঁ, তাহলে আমার শুধু s1 নিচে পড়ে থাকলো, s2 নিচে পড়ে থাকলো। পর এইটাকে যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই 0 হয়ে যায় না, তাহলে এখানে কি থাকবে, আমি এটা একটু দাগ দিয়ে দিই এভাবে, এইভাবে, তাইলে 0 থাকলো, এটা তো চলে গেল, ওই পাশে চলে গেলে চলে যায়, 1 মাইনাস 3 থাকবে না, n স্কোয়ার মাইনাস 1 হবে, n স্কোয়ার মাইনাস 1 s2, নিচে হবে s1। তারপর কি হবে, এটা পুরোটা এই পাশে চলে আসবে, তাহলে 3 এর জায়গায় কি হবে, n স্কোয়ার মাইনাস 1। ওকে, তোমরা পুরো জিনিসটা বুঝতেছো তো যে এখানে ঘটনাটা আসলে কি হচ্ছে, কোনো 2 কিন্তু আর নিচে রইল না, তাইলে s2 সমান কি হবে, উপরে হবে s1 আর নিচে হবে কি n স্কোয়ার মাইনাস 1। ইয়ে, শর্টকাট এসে পড়ছে, এটাই তো আমরা চাচ্ছিলাম। তার মানে ঘটনাটা হলো যে এখানে আসলে 3 কেন হয়েছে সেটা আমি ব্যাখ্যাটা তোমাদেরকে দিচ্ছি। আমি যদি শর্টকাটটা আগে লিখি, তোমাদেরকে আগে শর্টকাটটা লিখে দেখাই, তোমরা দেখতে পারতেছো আশা করি বোর্ডে পুরো ফুল। তাহলে আমরা কি লিখতে পারি, এই লাইন থেকে এই লাইন কি লিখতে পারি, আমাদের আলটিমেট শর্টকাট হলো s2 সমান সমান s1 ডিভাইডেড বাই n স্কোয়ার মাইনাস 1, এই হলো আমাদের সেই শর্টকাট। ওকে, এখন এটা দিয়ে আমরা দুনিয়ার সকল প্রবলেম, সকল কাঠের তক্তার ম্যাথ আমরা এখন সলভ করতে পারবো, সব, একবারে সব। রেডি? তো প্রথমত হলো ভাইয়া, আপনি যে অঙ্কটা লিখছিলেন এইটাই আগে সলভ করে দেখান। আচ্ছা, আগেটাতে কি ছিল, বেগ অর্ধেক হারায়, অর্ধেক হারানো মানে কি, অর্ধেক হয়ে যায়, অর্ধেক হয়ে যায় মানে কি 1/2, তার মানে n এর মান কত 2। তো n এর মান 2 এখানে বসাও, n এর মান 2 এখানে বসাও, বসায় দেখো এই সূত্রটা আসে কিনা। n এর মান 2 বসালে কত হয়, s1 ডিভাইডেড বাই 2 স্কোয়ার মাইনাস 1 বা s1 ডিভাইডেড বাই 3 হয়। এই যে মিলে গেছে, শেষ। তার মানে বেগ অর্ধেক হারানো মানে কি, অর্ধেকিত হয়ে যাওয়া। সো আমাদের আনসারটা হবে কি s1/3, যদি বেগ অর্ধেক বলে যে অর্ধেক হয়ে গেছে অথবা অর্ধেক হারাইছে। এরপর এখন যদি বলে, প্রশ্ন যদি বলে বেগ 1/3 হয়, বেগ 1/3 হয়, তাহলে n এর মান হবে কি 3, তখন তুমি এখানে একটা 3 বসাই দিবা, তাহলে আনসার কি হবে s1 ডিভাইডেড বাই 3 স্কয়ার মাইনাস 1, মানে 9 মাইনাস 1 8 হবে। আর যদি বলে 1/3 হারায়, এখানে কিন্তু আবার কাহিনী আছে। 1/3 হারানো মানে কি, আগে ছিল u, এখন হলো কি হারাই ফেলছে, u/3 হারাই ফেলছে, তাইলে আগে ছিল u, হারাই ফেলছে কতখানি, u/3, তাইলে নতুন কতখানি হবে, মাইনাস দিয়ে দিবা, তো তখন এটা হবে কি 3u মাইনাস u বা 2u/3। তো তোমাদের যে শর্টকাটটা শিখাইছি, এই শর্টকাটটা কিন্তু 1/n এর জন্য, তো 2u/3 হলে তো হইলো না, আমাদের উপরে 1 রাখা লাগবে, লবে 1 রাখা লাগবে। তো লবে 1 কেমনে রাখতে পারি, খুবই সহজ, খেয়াল করো, এই ইউ তো আলাদা থাকলোই, হ্যাঁ, ইউ তো থাকলোই, এই যে 2/3 এখানে 1 বানাইতে হবে, তো এটা আমরা 1 বানাইতে পারি এইভাবে, 2টার নিচে পাঠিয়ে দিয়ে, এই যে এইটা 3/2, তখন ওই n এর মানটা তোমরা 3/2 বসাই দিবে আর কি, শেষ। সো এই হচ্ছে কি আমাদের শর্টকাট। যদি প্রশ্নে বলে 1/n অংশ হয়, n এর মানটা ডিরেক্ট বসাই দিবা, আর যদি বলে 1/n অংশ হারায়, তখন কি করবা, আগে এই ক্যালকুলেশনটা করে নিবা। তো কমেন্টে জানিয়ে ফেলো বুঝছো কিনা। মেডিকেল স্টাইলে পড়াইতে গিয়ে ঢাবি এবং বুয়েট স্টাইলে পড়াই ফেলছি, যাতে তোমাদের পুরোপুরি কাজে লাগে আর কি। সো আমি অন্য ম্যাথে চলে যাই, তোমরা কমেন্টে জানিয়ে ফেলো বুঝছো কিনা।
তোমরা কমেন্টে জানিয়ে ফেলো ম্যাথটা বুঝতে পারছো কিনা। আমি এটা দেখবো ভাই, এটা অনেক কষ্ট করে বুঝাইছি ভাই, একটু কষ্ট করে তোমরা একটু বলো। আর দম বাইরে গেছে কেন বুঝাইতো তোমরা, এটা কমেন্টে একটু বলো, একটু দেখি, একটু শান্তি লাগবে যদি তোমরা যখন বলো যে বুঝছি, একটু শান্তি লাগে। আমি একটু নামগুলো পড়ি। সূচনা, প্রিয়া, একান্ত, ইমা, মাহফুজ, তারপরে হচ্ছে দীপ্তি, ওয়াও আলহামদুলিল্লাহ সবাই বুঝছে। তারপরে হচ্ছে অধরা, নিত্যা, তারপরে হচ্ছে একান্ত বসে বুঝতে পারছে, মায়েশা বুঝতে পারছে, আলহামদুলিল্লাহ সবাই বুঝছে। আচ্ছা ওকে। তারপর হচ্ছে লেখা, ঐশ্বর্য, গুড, আশফাক রহমান, আসিফ, তোমরা সবাই বুঝে ফেলছো। আমি তাহলে নেক্সট ম্যাথে চলে যাই। আচ্ছা, এই তক্তার একটা অন্য একটা ম্যাথ আছে, তক্তারই অন্য একটা ম্যাথ আছে, চলো আমরা ওইটা সলভ করি। আমাদের নেক্সট ম্যাথটা হলো এমবিবিএস 5-6। প্রশ্নটা হলো একটি রাইফেলের গুলি, একটি রাইফেলের গুলি একটি তক্তাকে কেবল ভেদ করতে পারে, কেবল ভেদ করতে পারে যদি গুলির বেগ 3 গুণ করা হয়। যদি গুলির বেগ 3 গুণ করা হয় তবে অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারে? খুবই সহজ একটা ম্যাথ, এটা আসলে কোনো অঙ্কই করা দরকার নাই, এটা কারণ হলো প্রপোর্শনাল দিয়ে আমরা এটা পারবো। কি বলছি, একটি রাইফেলের গুলি একটি তক্তাকে কেবল ভেদ করতে পারে যদি গুলির বেগ আমি 3 গুণ করি। হ্যাঁ, তাহলে আমার কয়টা তক্তা ভেদ করতে পারবে? অ্যাকচুয়ালি কয়টা তক্তা ভেদ করতে পারবে এটা গতিশক্তির উপর ডিপেন্ডেন্ট। কার উপর ডিপেন্ডেন্ট? গতিশক্তি, ইকে। তো আমরা ইকে সূত্র কি জানি? ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তো ভর তো তুমি চেঞ্জ করো নাই, তাইলে আমরা কি লিখতে পারি? একে ইকের সাথে ভি এর সম্পর্কটা হবে কি? বর্গের সমানুপাতিক। তো তুমি বিকে যদি তুমি 3 গুণ করো, ভিকে যদি তুমি 3 গুণ করো তাহলে ই কে কত গুণ হয়ে যাবে? ই কে 9 গুণ হবে না? এটাকে তুমি 3 গুণ করছো, 3 স্কয়ার করলে 9 গুণ হবে। সো তোমার গতিশক্তিটা 9 গুণ হয়ে যাচ্ছে। তো গতিশক্তি 9 গুণ হওয়া মানে কি? যে ফার্স্ট একটা লাইন লিখছে, একটি রাইফেলের গুলি একটি তক্তাকে কেবল ভেদ করতে পারে। তার মানে কেবল ভেদ করতে পারলে একটি তক্তাকে কেবল ভেদ করতে পারে মানে হলো একটা তক্তা জাস্ট পার হইছে। তার মানে ও যে তক্তা পার হইছে এইখানে যদি গতিশক্তি যদি ই কে হয়, তার মানে একটা ই কে একটা তক্তা ভেদ করতে পারে। তাহলে 9টা ইকে 9টা তক্তা ভেদ করতে পারে। সো এটা আনসারটা হবে 9টি। ঠিক আছে, খুব সহজ একটা ম্যাথ ছিল। এখন আমরা চলে যাব আমাদের নতুন টপিক। আমাদের নতুন টপিকটা হচ্ছে ভি ইকুয়াল টু আর ওমেগা এই রিলেটেড, অর্থাৎ কৌণিক বেগ রিলেটেড। কৌণিক, এখন আমরা চলে যাব কৌণিক, টপিকের নাম হলো কৌণিক বেগ রিলেটেড। তো এটা কত নম্বর অবজেক্টিভ যদি একটুখানি দেখি? 1 2 3 4 5 6, এটা আজকে 6 নম্বর অবজেক্টিভ। এখন আমরা সলভ করব। প্রশ্নটা হলো যে একটি ঘড়ির সেকেন্ডের কাটার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হয়, তাহলে এর প্রান্তের রৈখিক বেগ কত? রৈখিক বেগ কত? ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের প্রশ্ন। তো অপশন আপাতত দরকার নেই, আগে আমরা থিওরিটা শিখি। একটি ঘড়ির সেকেন্ডের কাটার দৈর্ঘ্য হলো 1 সেন্টিমিটার। তার মানে আমরা যদি ঘড়িটা যদি আঁকি, এখান থেকে এই এতটুকু ধরো 1 সেন্টিমিটার, ঠিক আছে? সো এটা আমাদের আর এর মান, রেডিয়াস আর। এটা তো একটা বৃত্ত আর এটা ধরো তার ব্যাসার্ধ। তাহলে প্রান্তের রৈখিক বেগ চাইছে, মানে ভি চাইছে। হ্যাঁ, তো আমরা ভি জানি না কিন্তু আর জানি। আর এর মান কত? 1 সেন্টিমিটার। তো ঘড়ির কাঁটার যে কোনো কাঁটাই কিন্তু আমরা ওমেগা বের করতে পারি। কিভাবে?
আমরা জানি ওমেগা সমান সমান 2 পাই ডিভাইডেড বাই টি। এই টি মানে হচ্ছে পর্যায়কাল। তো সেকেন্ডের কাটা পুরো ফুল ঘুরে আসতে কত সেকেন্ড লাগে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। 1 সেকেন্ড না, 60 সেকেন্ড। সেকেন্ডের কাটা ধরো এখানে ছিল, একের ঘরে ছিল, তো সে পুরো ফুল আবার আগে যে ঘুরে আসতে তার কিন্তু 60 সেকেন্ড লাগবে। সো টি এর মানটা হবে কি 60, তাহলে 2 পাই ডিভাইডেড বাই 60 বা পাই বাই 30 হবে। ঠিক আছে, সো আমরা চলো লিখে ফেলি ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা। তো আর এর মান হচ্ছে গিয়ে সেন্টিমিটার, মানে আমাদের অপশনগুলো সেন্টিমিটার ছিল, এর জন্য আমি চেঞ্জ করি নাই। আর এর মান হবে গিয়ে 1, ওমেগার মান হবে কত? পাই বাই 30। সো আমাদের আনসারটা কি হবে? পাই বাই 30। এখন পাই বাই 30 মানে কি 3.1416 ডিভাইডেড বাই 30। এটা আনসারটা 0.1 সামথিং বের হবে আর কি। ঠিক আছে, এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, যদি সেকেন্ডের কাটা না বলে যদি মিনিট বলে তখন টি এর মান কত? অথবা তোমরা আমাকে এই অঙ্কটা করে দাও, দশমিক না পাই আকারে করে দাও। পাই আকারে তোমরা এখন আমাকে করে দাও, সেকেন্ডের বদলে মিনিট দিয়ে আমাকে করে দাও। মিনিট দিয়ে আমাকে এটার আনসারটা বের করে দাও। আনসার মানে ভি বের করে দাও। ভি এর মান কত হবে? ভি ইকুয়াল টু হোয়াট? তোমরা আমাকে ভগ্নাংশ আকারে আনসারটা বের করে দাও। আমার কথা কি ক্লিয়ার হচ্ছে? তো তখন টি চেঞ্জ হয়ে যাবে, টি তো আর এটা থাকবে না। তোমরা বের করো, এই অঙ্কটা করে ফেলো। মিনিট ধরে একবার করো, এটা দিলাম 7 নাম্বার, আর 8 নাম্বারটা হবে ঘন্টা ধরে করো। ঘন্টা ধরে ভি এর মানটা বের করে দাও। দশমিকে বের করার কোনো দরকার নাই, পাই আকারে রাখবা, ভগ্নাংশ আকারে রেখে আনসারটা বের করে দাও। মিনিটের জন্য আনসারটা কত আর ঘন্টার জন্য আনসারটা কত? মিনিটের জন্য আনসারটা কত এবং ঘন্টার জন্য আনসারটা কত তোমরা বের করো দ্রুত। যদি তোমাকে মিনিটের কাটার রৈখিক বেগ বের করতে বলি সেটা পাই আকারে বের করে দাও, আর ঘন্টারটাও পাই আকারে বের করে দাও। আচ্ছা, এখানে অনেকে বের করছো, রূপা বের করছো হচ্ছে পাই বাই 1800, বিভা বলতেছো পাই বাই 1800, একান্ত পাই বাই 1800। গুড, তোমরা অনেকেই সঠিক উত্তর দিতেছো। আচ্ছা, আমি যদি তোমাদেরকে বলে দিই যে মিনিটেরটা যদি আমি তোমাদেরকে সলভ করে দিই, মিনিটেরটা কি হবে? ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা, তাই না? আর এর মান 1, ওমেগা কত? 2s পাই বাই টি। তো মিনিটের কাটার ক্ষেত্রে তোমাদের অবশ্যই সেকেন্ডে নিয়ে নিতে হবে। তো মিনিটের কাটার ক্ষেত্রে তুমি চিন্তা করে দেখো, একটা মিনিটের কাটা ধরো এখন বাজে 12টা, তো এটা পুরাটা ঘুরা মিনিটের কাটাটা আবার আসতে কখন আবার আসবে? ঠিক 1টা বাজে না আবার আগের জায়গায় আসবে, তার মানে 1 ঘন্টা লাগতেছে, তার মানে 3600 সেকেন্ড। সো এখানে হবে কি 3600। সো আনসার হবে পাই বাই 1800। আর যদি আমরা ঘন্টার কাটার কথা চিন্তা করি কি হবে? ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা, আর এর মান 1, ওমেগার মান কত? 2 পাই বাই টি। তো এই টি এর মান কত হবে? তোমরা অনেকে মনে হয় হয়তো 24 ঘন্টা দিয়ে ফেলতে পারো, আসলে 24 ঘন্টা না। এখন ধরো ঘন্টার কাটায়, এখন ধরো এখন কটা বাজে? এখন বাজে হলো 11টা 20 বাজে। এখন বাজে 11টা 20। তো আবার ঘন্টার কাটা পুরো ফুল একবার ঘুরে আসবে কখন? আবার যখন রাত 11টা 20 বাজবে। তাইলে এটা হচ্ছে সকাল 11টা 20, আবার যখন রাত 11টা 20 হবে রাত, তখন কিন্তু ঘন্টার কাটাটা পুরো ফুল একবার ঘূর্ণন হবে। তাহলে ঘন্টার কাটাটা 12 ঘন্টা হচ্ছে কিন্তু। তাহলে নিচে কি হবে? 12 ঘন্টা, তাহলে 12 × 3600 টানটানা। তাহলে এটাতে কাটাকাটি করে 6 হবে, এরপর যা বের হয় পাই ডিভাইডেড বাই 36 সাথে 6 গুণতে করতে পারো, 6 36 6, হ্যাঁ থেকে 3, 18 3 21, আর পাশে 2টা শূন্য। এইটাই হবে কি আমাদের ঘন্টার কাটার জন্য উত্তর। ঠিক আছে, সো এরই মাধ্যমে আমাদের 7 নাম্বার আর এটা ছিল আমাদের 8 নাম্বার প্রশ্ন সলভ হয়ে গেল। আমরা এখন চলে যাব 9 নাম্বার প্রশ্নে। আমাদের 9 নম্বর প্রশ্নটা হলো একটি, এটা হচ্ছে ডেন্টালে আসছে 19-20, বিডিএস 19-20।
প্রশ্ন হলো একটি চাকার ব্যাস 1 মিটার, এটি প্রতি মিনিটে 30 বার ঘুরলে এর প্রান্তের রৈখিক বেগ কত? প্রান্তের রৈখিক বেগ কত? ঠিক আছে, তো চলো এটা আমরা সলভ করি। ফার্স্ট অফ অল ব্যাস বলে দিছে, সো ব্যাসার্ধ আর এর মান হবে গিয়ে হাফ, তারপর প্রতি মিনিটে 30 বার ঘুরতেছে, তাহলে আমরা যদি ওমেগা বের করি, ওমেগা আসলে মানে কি? কৌণিক বেগ না, তো এটার এককটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তারপর উপরে হবে গিয়ে সে কতখানি কৌণিক সরণ কতখানি হলো, তো কৌণিক সরণ মানে কি? একবার ঘুরলে আমরা জানি সে 2 পাই পথ অতিক্রম করে, একবার ঘুরলে 2 পাই পথ অতিক্রম করে। ও কয়বার ঘুরছে? 30 বার ঘুরছে, তাহলে 30 বার, দেখো একবার ঘুরলে 2 পাই, দুইবার ঘুরলে 2 × 2 পাই, তিনবার ঘুরলে 3 × 2 পাই, এভাবে। তাহলে 30 বার ঘুরলে 30 × 2 পাই। তো এটা কি প্রতি মিনিটে বলছে, এই যে নিচে থাকবে সেকেন্ড, তাহলে 60, এটা কাটাকাটি যদি করি শুধু পাই হয় আর কি। তাহলে রৈখিক বেগ চাইছে v = r ওমেগা দাও, ওমেগার মান কত? পাই, আর আর এর মান কত? হাফ। সো আমাদের আনসারটা হবে π/2। ঠিক আছে, অপশনে π/2 আছে আর কি, কোনো দশমিকে নেয় নেই স্যার, এটা অপশনটাকে কোনো দশমিকেই নেয় নেই। সো আমরা এখন প্রাসী চলে যেতে পারি, প্রাসী হবে আমাদের সর্বশেষ টপিক। আমরা আমাদের ক্লাসের আস্তে আস্তে লাস্টের দিকে চলে আসতেছি। প্রাস, আমরা এখন চলে যাব প্রাসে। ঠিক আছে, আমাদের টপিকের নাম হবে প্রাস। তো চলো আগে প্রাসের কিছু বেসিক শিখে আসি। প্রাসটা আসলে কি? প্রাস কিন্তু আসলে একটা বস্তু, হ্যাঁ, এটা কিন্তু আমার ভাইব না যে ওই গ্রাফটাকে প্রাস বলে, তা না। বস্তুটাকে ধরো আমি একটা এটা মার্কারটাকে এইভাবে নিক্ষেপ করলাম, তো ও হচ্ছে কিভাবে যাবে? ও একটা প্যারাবোলা তৈরি করবে। তোমরা দেখবা তোমাদের ইসাক স্যারের বই কিন্তু কিছু ভুল লেখা আছে, বাংলাগুলো ভুল লেখা, এটা প্যারাবোলা পথ অতিক্রম করবে, বাট বই কিন্তু কি দাও? অধিবৃত্ত দেওয়া, হ্যাঁ, তোমরা প্যারাবোলা দেখাবা। তো ধরো একটা বস্তুকে আমি এভাবে নিক্ষেপ করলাম, সে একটা আলফা অ্যাঙ্গেল করে আমি নিক্ষেপ করলাম, এবং সে নিক্ষেপ করার পর সে যখন ভূমিতে ফিরে আসলো, এই পথটাকে আমি আর নাম দিলাম, এবং সে সর্বোচ্চ যে উচ্চতাটা অতিক্রম করলো সেটাকে আমি এইচ নাম দিলাম। এখন আমরা কিছু সূত্র শিখব, তো চলো সূত্রগুলো শিখে ফেলি। নাম্বার ওয়ান হচ্ছে যে ওতে একটা অ্যাঙ্গেল করে আমি মারছি, তো ও যখন আনুভূমিক বরাবর আবার আগের জায়গায় ফিরে আসলো, আর সে আর এর সূত্র হচ্ছে u² sin 2α / g। এটা হচ্ছে আর এর সূত্র। ইউ মানে তো বুঝো আদিবেগ, আলফা মানে বুঝো, জি মানে বুঝো। তারপর সর্বোচ্চ উচ্চতা h সমান u² sin² α / 2g। তারপরে সে ধরো উঠতে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার যদি একটা নির্দিষ্ট সময় লাগে, তার নামতে কি আবার সময় লাগবে, দুইটা তো সেম সময়, মানে উঠতে ধরো 5 সেকেন্ড লাগলো, নিচে নামতে তো 5 সেকেন্ড লাগবে, 10 সেকেন্ড টোটাল। ঠিক আছে, তো আমরা টি এর সূত্র কি? 2u0 / g। আর যদি তুমি মানে আলফা সহকারে যদি তুমি চিন্তা করে থাকো, তাহলে একটা সাইন আলফা লাগিয়ে দিবা খালি। ঠিক আছে, তো এটা আসলে লাগবে না, এটা কারণ হলো এক্স্যাক্টলি আলফা মান 90 ডিগ্রি, তো মানে তুমি খাড়া যখন উপরের দিকে মারো তখন আলফা মান 90 ডিগ্রি হওয়ার কারণে এটা 2u0 / g থাকবে। ওকে, সো এই তিনটা সূত্র দিয়ে আমরা হচ্ছে মেডিকেলে আসা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করব। এছাড়াও আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে y = x tan α - gx² / 2b0 স্কয়ার sin স্কয়ার আলফা। এটা হচ্ছে মেডিকেলে আমি আসতে দেখি না, এটা কখনো আসে নাই, সো এটা চাইলে স্কিপ করতে পারো। এটা লাগবে মেডিকেলে এবং ডেন্টালে, এটার উপর কিন্তু অনেক প্রশ্ন আসছে। ঠিক আছে, তো চলো আমরা এখন সলভ করি প্রাসের কিছু প্রবলেম। প্রাস কিন্তু দ্বিমাত্রিক মানে বুঝছো, আগে কিন্তু বুঝেছি দ্বিমাত্রিক মানে কি। ওই যে সবার প্রথম আজকের অঙ্কটা যখন পড়ে যেতেছিল, x অক্ষ বরাবর বেগ থাকে, y অক্ষ বরাবর বেগ থাকে, এটাই দ্বিমাত্রিক। 2 অক্ষ বরাবর বেগ থাকে, এই জন্য এটাকে দ্বিমাত্রিক বলা হয়। তো আমরা যদি মেডিকেলের একটা কিছু প্রবলেম সলভ করি, আমাদের এখানে প্রশ্নে আসছে যে এমবিবিএস লেটেস্ট যে প্রশ্নটা 19-20 আসছে। আচ্ছা, আমি টোটাল 9 নম্বরটা ছিল তাই না আগের প্রশ্নটা, এখন 10। 48 মিটার পার সেকেন্ড বেগে একটি
বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে, খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে কত সময় শূন্য থাকবে, কত সময় শূন্যে থাকবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। অপশন এ 4.8 সেকেন্ড, বি 9 সেকেন্ড, সি 8.4 সেকেন্ড এবং ডি 9.8 সেকেন্ড। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের কিন্তু আদিবেগটা দিয়ে দিচ্ছে। সো আদিবেগ আমরা লিখে ফেলতে পারি যে ইউ সমান সমান 48, একটি বল খাড়া উপর দিকে নিক্ষেপ করলে কত সময় শূন্য থাকবে, তার মানে এই সূত্রটা হবে টি এর সূত্রটা। সো টি সমান সমান 2 ইন্টু ইউ নট, ইউ নট না অ্যাকচুয়ালি শুধু ইউ লিখতে পারো, লিখলে ভি নট লিখতে হয়, ডিভাইড বাই 9.8। ওকে, সো এখানে তুমি অপশনের দিকে তোমাকে তাকাইতে হবে, যেহেতু তোমার হাতে ক্যালকুলেটর নাই। সো কোনটা আনসার হতে পারে, 48 সাথে আগে 2 দিয়ে গুণ করো, 96 হবে। তো 96 এর সাথে যদি তুমি 9.8 ভাগ করো, কমন সেন্স কি বলে, তোমার কমন সেন্স কি বলে, এখানে যদি 96 না হয়ে যদি 98 হইতো, আমরা 96 ধরবো না, আমরা 98 ধরবো। সমস্যা আছে? কোনো সমস্যাই নেই, আমি 96 না ধরে টার্মে 98 ধরবো, ডিভাইডেড বাই 9.8। তো এটার মান তোমরা সবাই কিন্তু 10 বলতা, তাই না? মানে উপরে অ্যাকচুয়ালি 96, আমি ধরতেছি 98, তারপরে আমি একটু 2 বেশি ধরে ফেলছি না, তুই 2 বেশি ধরে আমার আনসার আসে 10, মানে একটুখানি আমার তো কম হবে, তাই না? আমি একটু বেশি ধরে ফেলছিলাম, তাহলে আমার অরিজিনাল আনসারটা কি হবে, 10 এর চেয়ে একটু কম হবে, একটু কম, বেশি কম না। তো 10 এর চেয়ে একটু কম মানে কি 9 দশমিক কিছু একটা, তো 9 দশমিক কিছু একটা, 9 হবে না, 9 হবে না, কেন 9 হবে না, এটা ইজিলি বুঝাইতেছে। 9 হবে না কারণ 10 এর চেয়ে একটুখানি কম হবে, মানে দশমিকের ঘরে আর কি, ঠিক আছে? এটাও হবে না। সো 9 এর চেয়ে একটুখানি কম 9.8 হবে, ঠিক আছে? খুবই সহজ। তারপরে হলো আমরা চলে যাব আমাদের আরেকটা প্রশ্নে, এমবিবিএস 16-17, এগারো নম্বর অবজেক্টিভ, এমবিবিএস 16-17। প্রশ্নটা হলো একটি বস্তুকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি নিক্ষেপ করছি, আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে কত দূরে গিয়ে পড়বে, নিক্ষেপ করলে কত দূরে গিয়ে পড়বে। অপশন এ 19.6 মিটার, অপশন বি 9.8 মিটার, অপশন সি 10 মিটার, অপশন ডি 1 মিটার। তো চলো এটা আমরা সলভ করি। ফার্স্ট অফ অল আমাদের অ্যাঙ্গেলটা দিয়ে দিছে। আচ্ছা, এখানে তো একটা তো বেগ তো দেওয়ার কথা, বেগ কি দেয় নাই? 9.8 কত কোণে, 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে ব্র্যাকেটে লিখে নাও 9.8 মিটার পার সেকেন্ড বেগে, এটা দেওয়া ছিল প্রশ্নে। তাহলে আমরা ইউ জানি 9.8, জি জানি আর আলফা জানি 45 ডিগ্রি। তো আমাদের বলছে কত দূরে গিয়ে পড়বে, মানে চিত্রটা হলো যেরকম, এই যেরকম কত দূরে, মানে আর এর মান চাইছে। তো আর এর মান চাইছে মানে এই সূত্রটা, ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। তো ইউ এর মান কত, 9.8, তাই 9.8 স্কোয়ার ইন্টু সাইন 2 আলফা মানে কি 2 এর সাথে 45 গুণ করলে 90 ডিগ্রি হয়, সাইন 90 ডিভাইডেড বাই 9.8। তো এটা কাটাকাটি করলে 9.8 থাকে, আর সাইন 90 মান তো 1, সো আনসার হবে 9.8। ঠিক আছে, সহজ একটা অবজেক্টিভ। মেডিকেলে কিন্তু দেখতেছো এগুলো কিন্তু প্র্যাকটিস রাখলে এটা কোনো অঙ্কই না, অনেক সোজা। নেক্সট আমরা করব এমবিবিএস 15-16, 12 নম্বর অবজেক্টিভে চলে যাই। এমবিবিএস 15-16, এমবিবিএস 15-16 প্রশ্নটা হলো একটি বল 19.6 মিটার পার সেকেন্ড বেগে সোজা উপরে ছোড়া হলো, সোজা উপরে ছোড়া হলো। এটি সর্বোচ্চ কত উচ্চতায়, এটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তো তুমি একবার এক্সাক্ট খাড়া উপরের দিকে তুমি নিক্ষেপ করছো, তার মানে তোমার আলফার মান তো 90 ডিগ্রি। তাহলে এটা আমি যদি অপশনগুলো লিখি, অপশন এ 9.8, অপশন বি 4.9, অপশন সি 1 এবং অপশন ডি 19.6।
তো দেখো তুমি আদিবেগটা ইউ জানো 19.6, তুমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো আলফা মান 90 ডিগ্রি। হ্যাঁ, এই যে আলফা মান 90 ডিগ্রি হইলে এটা তো বাদ যায়, তো এটা মান তো 1 থাকে। তাহলে আমরা এইচ সমান সমান কি লিখবো, ইউ এর মান হলো 19.6 হোল স্কোয়ার 2 ইন্টু 9.8। তো 2 ইন্টু 9.8 মানে তো 19.6, তাই না? তাহলে 19.6 দিয়ে যদি তুমি ভাগ করো 19.6 হয়। সো আমাদের আনসার হবে এটা। তো তোমরা কমেন্টে জানিয়ে ফেলো বুঝছো কিনা। আর আরেকটা প্রশ্ন আছে, আমি মুখে মুখে বলে দিই, আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বস্তুর গতিবেগ কেমন হবে? এটা হলো একটা প্রশ্ন। আনুভূমিক বরাবর 13 নম্বর অবজেক্টিভ, এই যে এরকম তোমাদেরকে ফার্স্টে যে অবজেক্টিভ সলভ করেছি, যে একটা পাহাড় থেকে নিক্ষেপ করছিলাম, বলতেছে যে এটার যে চলার পথটা কেমন হবে। তো অপশন এ উপবৃত্তাকার, অপশন বি পরাবৃত্তাকার, অপশন সি বৃত্তাকার, অপশন ডি সরলরেখিক। এটা তোমাদের উত্তর আগেই বলে দিছি, এটা এইভাবে করবে। এটা কিন্তু ভাই পরাবৃত্তাকার, তোমাদের ইসাক স্যারের বই কিন্তু ভুল লেখা, বাংলায় অধিবৃত্তাকার লেখা, ওই যে প্রাসেরটা, এটা কিন্তু লেখা হলো প্যারাবোলা বা অধিবৃত্তাকার, অধিবৃত্তাকার না, এটা আসলে প্যারাবোলা, ঠিক আছে? আচ্ছা, বা পরাবৃত্ত। এরপর সব প্রবলেম সলভ হয়ে গেছে। আরেকটা প্রশ্ন আসছে ডেন্টালে, একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে খাড়া উপরে নিক্ষেপ করলে উহা 10 সেকেন্ড বাতাসে থাকে। 10 সেকেন্ড বাতাসে থাকে, বস্তুর সর্বোচ্চ উচ্চতা উঠতে কতক্ষণ লাগবে? মানে সে বাতাসে ছিল 10 সেকেন্ড, তার মানে কি উঠতে 5 সেকেন্ড, নিচে 5 সেকেন্ড, তাই না? আমরা জানি উঠতে যতক্ষণ লাগে নিচে নামতে ততক্ষণ লাগে। সো সর্বোচ্চ উচ্চতা উঠতে তার 5 সেকেন্ড সময় লাগছে। আর কি প্রশ্ন আসছে, এই একই প্রশ্ন দুইবার আসছে, একবার হচ্ছে ডেন্টাল 6-7, একবার হলো ডেন্টাল 0-1। আর কোনো অবজেক্টিভ আমাদের বাকি নাই, শেষ। আরেকটা আছে, ইউ দিয়া দিছে তোমাকে টি বের করতে বলছে, ইউ দিয়া দিছে টি বের করতে বলছে। এরই মাধ্যমে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। তোমাদের হচ্ছে ঘোষণা দিয়ে দিব হচ্ছে পরীক্ষার ব্যাপারে। ঘোষণাটা দিয়ে দিই। আজকে কিন্তু রাত 9টা বাজে তোমাদের এক্সাম আছে গতিবিদ্যার উপর। সো কিভাবে কি এক্সাম নিব একটুখানি বলে দিই। এক্সাম সিলেবাস হচ্ছে গতিবিদ্যা ফুল, ঠিক আছে? তো টোটাল এমসিকিউ থাকবে 20টি। নেগেটিভ মার্কিং থাকবে, নেগেটিভ পার কোশ্চেনে প্রতিটি রঙের জন্য কত হবে, 0.25 মাইনাস হবে, ঠিক আছে? সো এক্সামটা কখন হবে? আজকে রাত 9টায় PM টুডে। এই হচ্ছে তোমাদের পুরো ফুল ডিটেলস। ইনশাল্লাহ আজকে তোমরা থাকবা, তো যে ফার্স্ট হবা তার জন্য শুধুমাত্র একজনের জন্য পুরস্কার থাকবে, কারণ এক্সাম তো অনেকগুলো নিবা, যে ফার্স্ট হবা তার জন্য কিন্তু পুরস্কার থাকবে, ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই আজকে এক্সাম দিবা। সো তো এই সাথে তোমাদের সাথে আমার প্রথম জার্নি শেষ হলো, প্রথম চ্যাপ্টারের জার্নিটা শেষ হলো। আশা করি তোমরা এনজয় করছো। এই ক্যালকুলেটর ইউজ করতে পারবা না, এটা মেডিকেল স্টাইলে হবে, কোনো ক্যালকুলেটর ইউজ করা যাবে না। আর টাইম লিমিটেশন আমি দিয়ে দিতেছি, 20টি অবজেক্টিভ 15 মিনিট। তোমরা একটু সব থাকবা ভাইয়া, 15 মিনিট নিজেরা স্টপ ওয়াচ, যখন তোমরা এক্সাম দেওয়া শুরু করবা আগে স্টপ ওয়াচটা চালু করবা। দেখো এই এক্সামে মানে এমন কোনো আহামরি পুরস্কার নাই যেটা তোমাকে ফার্স্ট হইতে হবে, এটা হলো প্রথম কথা। জাস্ট তোমাদের উৎসাহ দেওয়ার জন্য মোবাইল রিচার্জ পুরস্কারের ব্যবস্থা রাখছি। এই 2 নাম্বার পয়েন্ট হলো যে তোমার এখানে প্র্যাকটিস দরকার, যে তুমি 15 মিনিটে তুমি আসলে কি 20টা দাগাইতে পারো কিনা। মেইন পরীক্ষার হলে আরো স্পিডে দাগাইতে হবে। আমি জাস্ট প্রথম পরীক্ষা দেখে 15 মিনিট সময় দিচ্ছি, অন্যান্য সামনের পরীক্ষাগুলোতে 12 মিনিট করে দিব, আরো টাইম কমাই দিব। আজকে প্রথম পরীক্ষা দেখে আমি 15 মিনিট সময় দিচ্ছি। তো তোমরা কোনো ধরনের ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, কারণ পরীক্ষাটা হবে মেডিকেল স্টাইলে। হ্যাঁ, অবজেক্টিভ যে 20টা বলছি এটার মধ্যে মিনিমাম ধরো 10টার মতোই ম্যাথ থাকবে, ঠিক আছে? আর বাকি 10টা থিওরিটিক্যাল থাকবে। এমন টাইপের আমি প্রশ্ন করার ট্রাই করবো, কিন্তু কোনো কঠিন ম্যাথ দিব না, কোনো পেঁচানো মানে খুব পেঁচানো কোনো ম্যাথ দিব না, বাট কিছু ট্রিকি প্রশ্ন দিব। হ্যাঁ, যে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন দিতে পারি, সেগুলো ট্রিকি হবে। এবং অবজেক্টিভ ম্যাথগুলো আশা করি পারবা যদি তোমরা আজকে প্র্যাকটিসগুলো করে ফেলো। তো তোমাদের মার্ক যদি সমান হয়ে যায়, যে আগে সাবমিট করবা তাকে আগে রাখবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সো ইনশাল্লাহ দিচ্ছ রাত 9টায় তোমরা লিঙ্ক
বা চলো গ্রুপে, আমার আইডি থেকে না, আমার আইডি থেকে প্রকাশ করব না, আমার আইডি থেকে শুধু ক্লাসগুলো হবে। আমার পার্সোনাল আইডিতে ঢুকে তোমরা শুধু ক্লাসগুলো দেখতে পারবা, ঠিক আছে? ক্লাসগুলো আমার আইডিতে হবে। আর হচ্ছে তোমরা চলো গ্রুপে অথবা মানে সব জায়গায় দিয়ে দিব, আমার আইডি বাদে সব জায়গায় দিয়ে দিব, টেলিগ্রাম গ্রুপে দিব, মেসেঞ্জার গ্রুপে দিব, চলো গ্রুপে দিব এক্সাম লিঙ্কটা আর কি, ঠিক আছে? এক্সাম লিঙ্ক ওপেন থাকবে হচ্ছে রাত 11টা পর্যন্ত আর কি, মানে রাত 11টার পরে ওপেন থাকবে, বাট তুমি র্যাঙ্ক লিস্ট তোমার নাম আসবে না। তুমি যদি আজকে রাত 9টা থেকে রাত 11টার ভিতরে যদি তুমি পরীক্ষা দাও, র্যাঙ্ক লিস্টে তোমার নাম থাকবে। এরপরে পরীক্ষা দিলে তোমার নাম থাকবে না। 1 মিনিট পরে পরীক্ষা দিবা, কোনো নাম রাখবো না। ঠিক রাত 9টায় আমি হচ্ছে ইয়াটা স্টপ করে দিব আর কি, হ্যাঁ, র্যাঙ্ক লিস্ট তৈরি করার যে লিস্টটা সেটা আমি স্টপ করে দিব। তো আশা করি তোমরা সবাই পরীক্ষা পার্টিসিপেট করবা। আর আজকে কিন্তু খুবই কম স্টুডেন্ট লাইভে, আমি কিন্তু এরকম হলে কিন্তু আমি ভাই লাইভ ক্লাস অফ করে দেবো, যে এখন স্টুডেন্ট মাত্র 30 জন, অথচ কালকে শেষ হওয়ার সময় ছিল 60 জন, পুরো অর্ধেক ডাউন হয়ে গেছে। আমি যদি দেখি যে এরকম মানে 30 থাকবে, যদি দেখি নেক্সট ক্লাসগুলো তো মাত্র 30-র মতো থাকে, সময় হুট করে কিন্তু আমি চাইলে লাইভ ক্লাসটা অফ করে দিতে পারি। যেহেতু ফ্রি ক্লাস, আমি বাধ্য নই তোমাদের ক্লাস নিতে। আমি যদি উৎসাহ না পাই, আমি কিন্তু এই শেষ একবার অফ করে দিব, কোনো আমি ফ্রি ক্লাস, কারণ হতে ভাই আমার এক্সট্রা অনেক কাজ আছে, আমার এক্সট্রা আরও বেচ আছে, অফলাইন বেচ আছে, আমি এগুলো অফ করে তোমাদের পড়াচ্ছি, আমার নিজেরও পড়া আছে। সো আশা করি তোমরা আমার দিকটাও দেখবা, আমি তোমাদেরকে সময় দিচ্ছি, তোমাদেরকেও আমার প্রতি রেসপন্স দেওয়া উচিত, সেই রেসপন্সটা দিতে হবে তোমাদেরকে, ঠিক আছে? যদি তোমরা না দাও, আমি যে কোনো সময় অফ করে দিতে পারি, এটা আমার এখতিয়ারে আছে, ঠিক আছে? সো আশা করি তোমরা তোমাদের প্রতি আমার নির্দেশনা কি, তোমরা যে 30 জন আসো, তোমরা চাইলে কিন্তু আরও 100 জন তোমরা জোগাড় করতে পারো। তোমরা 30 জন যদি তোমাদের 5 জন ফ্রেন্ডকেও যদি তোমরা বলো, 150 জনের মধ্যে যদি আরও 50 জন যদি রাজি হয়, 80 জন থাকলেও ভাই এনাফ, ঠিক আছে? সো তোমরা যে 30 জন আসো, আমি জানি তোমরা 30 জন কেন আসো, তোমাদের হচ্ছে পড়াগুলো ভালো লাগছে দেখি তোমরা আসো, তোমরা নিজের ভবিষ্যতের কথা তোমরা নিজেরা ভাবতেছো যে হ্যাঁ ক্লাসগুলো করলে কাজে লাগবে। তো যদি তোমরা নিজেদেরই ভালো চাও, যে 30 জন তোমরা আসো, তোমাদেরই কথা বলতেছি, তোমরা যদি চাও আমি ক্লাসগুলো কন্টিনিউ করি, স্টুডেন্ট সংখ্যা বাড়তে হবে, আদারওয়াইজ আই উইল নট কন্টিনিউ দ্য ক্লাসেস। ওকে, সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। স্টুডেন্ট সংখ্যা বাড়তে হবে, নয়তো আমি কিন্তু ক্লাসগুলি কন্টিনিউ করবো না, আমি অফ করে দিতে পারি। সো তোমরা ভালো মতো পরীক্ষা দাও, হ্যাঁ, আশা করি নেক্সট ক্লাসে আরও বেশি স্টুডেন্ট থাকবা, আরও বেশি রেসপন্স পাবো। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।